ক্লাসকে আমরা ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট এবং লুপ শিখবো ইনশাল্লাহ। তো পাইথন দিয়ে আপনারা প্রথম ক্লাসে মোটামুটি পাইথন কি, পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে পাইথনের বেসিক বিষয়গুলি আপনারা জেনেছেন। আজকে আমরা আরো কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে অপারেটর। পাইথনে যে অপারেটরগুলি আছে তার মধ্যে অনেকগুলি অপারেটর আপনারা চেনেন। এই প্লাস তো আমরা ছোটবেলা থেকে শিখেছি, এটা দিয়ে অ্যাডিশন হয়, অ্যারিথমেটিক অপারেটর এগুলি সব। মাইনাস তো সাবট্রাকশন হয়। আর আমরা এমনিতে মাল্টিপল করার জন্য, মাল্টিপ্লাই করার জন্য আমরা সাধারণত এই এক্স এর মতো একটা ক্রস চিহ্ন ইউজ করি। এখানে কিন্তু স্টার ব্যবহার করতে হয় কম্পিউটারে, আর ডিভিশনের জন্য স্ল্যাশ ব্যবহার করতে হয়। আর তিনটা নতুন অপারেটর আছে, এই তিনটা হচ্ছে আপনাদের অনেকের নাও জানা থাকতে পারে। একটা হলো মডিউলাস, একটা হলো এক্সপোনেনশিয়েশন, এটাকে আমরা পাওয়ার করা বলি, সাধারণত টু দা পাওয়ার বলি, আর একটা ফ্লোর ডিভিশন। আমরা এই এক্সাম্পলটা দেখলে এই অপারেটরগুলি আমাদের সব একেবারে জানা হয়ে যাবে। তো চলেন এখানে অপারেটরটা এটা ইয়ে করলাম। এখানে দেখেন যে দুইটা আমরা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে val1 এবং আরেকটা হচ্ছে val2। val1 এর ভিতরে আমরা 3 রাখলাম এবং val2 এর মধ্যে আমরা 2 রাখলাম। তো আমরা যদি এই val1 এবং val2 কে যোগ করি তাহলে কত পাবো এটা সবাই বলতে পারবেন। এখানে আমরা 5 পাবো। হ্যাশ দিয়ে লিখতেছি কারণ এটা যাতে বলে প্রবলেম না হয়, এটাকে কমেন্ট করার জন্য হ্যাশ দিয়ে লিখছি। ভ্যাল 1 থেকে ভ্যাল 2 যদি মাইনাস করি তার মানে 3 থেকে 2 মাইনাস হবে, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 1। ভ্যাল 1 এবং ভ্যাল 2 যদি আমরা গুণ করি 3 এর সাথে 2 গুণ হবে এবং সেক্ষেত্রে রেজাল্ট হবে 3 দুগুণ 6। ভ্যাল 1 এর থেকে যদি ভ্যাল 2 ভাগ করি, অর্থাৎ 3 কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 1.5 অর্থাৎ 1.5। সো এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, এগুলো আমরা নার্সারিতেই শিখে আসছি। এইটা হচ্ছে ফ্লোর ডিভিশন, মানে ভাগ হলে এরকম 1.5 হয়, আর ফ্লোর ডিভিশন করলে যেটা হয় যে এই দশমিকের পরের অংশটুকু বাদ দিয়ে রেজাল্ট দেখাই, তাকে আমরা ফ্লোর ডিভিশন বলি। তাহলে এটাকে ডিভিশন করলে 1.5 হবে, কিন্তু ফ্লোর ডিভিশন করলে রেজাল্ট হবে শুধু 1, মানে দশমিকের পরেরটুকু বাদ দিয়ে দেয়, ফ্লোর করে ফেলে। ফ্লোর করে ফেলা মানে হচ্ছে যে ধরেন 1 থেকে 2 এর মধ্যে অনেকগুলি দশমিক আছে, 1.1, 1.2, 1.3, 1.5 এরকম করে 1.9, তারপরে হলো 2। তো 1 এর উপরে যা আছে এবং 2 এর নিচে যা আছে সেগুলি সব মুছে ফেলে 1 করে ফেলাটাকে ফ্লোর বলা হয়। ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে মেঝে। তো ধরেন এখানে 1 আছে আর এখানে 2 আছে, তো এর মধ্যে ধরেন আরো অনেকগুলি ভ্যালু আছে, 1.1, 1.2, 1.3, যাই থাক সেটাকে একেবারে নিচে নামায় নিয়ে আসলাম, ফ্লোর করলাম, তার মানে রেজাল্ট আমরা 1 পাবো। আর যদি সিলিং করতাম কোনো কারণে, এই ক্ষেত্রে সিলিং নাই, অন্য ক্ষেত্রে, তাহলে আমরা এখানে যাই থাক উপরের ভ্যালুটাকে নেওয়াকে সিলিং বলে। তো এটাকে যদি আমরা সিলিং করতাম তাহলে আসলে 2 পেতাম। তো যাই হোক, আমরা ফ্লোর ডিভিশন করলে শুধুমাত্র এই 1 পাবো, দশমিকটা বাদ হয়ে যাবে। আরেকটা হলো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে হয়, এটাকে আমরা মডিউলাস বলি। মডিউলাসে ভাগ ফল বাহির করে না, বরং ভাগ শেষ বাহির করে। তাহলে এখানে 3 এর সাথে 2 যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? যদি আমরা ফ্র্যাকশনে গেলে তো আর ভাগশেষ থাকবে না, আমরা ফ্র্যাকশন পর্যন্ত যাব না। তাহলে ভাগশেষ হবে আসলে 1, কারণ 2 একে 2, ভাগশেষ হবে 1, তাহলে এটা রেজাল্ট হবে 1।
আর এই যে পাওয়ার যেটা, এটা হচ্ছে 3 কে 2 দিয়ে পাওয়ার করলে আমরা সাধারণত কি করি, এরকম ভাবে 3 এর মাথায় 2 লিখি, তখন এটা কি হয়, 3 3 9 হয়। তো আমরা তো এরকম এই এডিটরের মধ্যে 3 এর মাথায় 2 লিখতে পারবো না, সেজন্য সহজ পদ্ধতি হলো এই অপারেটরটা দিয়ে লিখবো, 3 পাওয়ার 2, দুইটা স্টার থাকবে আর গুণ হলে পরে একটা স্টার, তার মানে 3 3 9 এখানকার রেজাল্ট হবে। চলুন আমরা এটা রান করি, দেখেন আমি যা যা লিখেছি আসলে তাই তাই হয়েছে। প্রথমে 5 1 6 1.5 1 1 9 এগুলি সব ওই ওই অ্যারিথমেটিক অপারেশন গুলো করেছে এবং রেজাল্টটাকে প্রিন্ট করেছে, তাই আমরা এগুলি এখানে দেখতে পেলাম। তো আশা করি কারো কনফিউশন নাই এই বিষয়টা নিয়ে। প্রেসিডেন্স আগের মতো, এটা শেখার দরকার নাই। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ হবে, তারপরে এই এর কাজ হবে, কি বলে, পাওয়ারের কাজ হবে, গুণের কাজ, ভাগের কাজ হবে, আগের মতোই আমরা জানি। এবার আসেন আমরা রাউন্ড ফাংশনের ব্যবহারটা শিখি। এক্স এর মধ্যে ভ্যালু আছে 2.9, আমরা ইনসার্ট করলাম বা অ্যাসাইন করলাম। এখন রাউন্ড ফাংশনের কাজ কি, আমরা রাউন্ড তো এক্সেলেও করেছি বা অন্য জায়গায় এক্সেল রাউন্ড করি। রাউন্ড ফাংশনের কাজ হলো যে 0.5 এবং তার উপরের যদি ভ্যালু থাকে তাহলে সেটাকে সিলিং করে ফেলে, অর্থাৎ সেটাকে 3 বানাই ফেলবে। এই ক্ষেত্রে 3 বানাই ফেলবে, যেহেতু 9 আছে 3 বানাই ফেলবে। কিন্তু 0.5 এর নিচে যদি থাকে, ধরেন 2.4 2.3 কিংবা 2.1, সেই ক্ষেত্রে এটারে ফ্লোর করবে, অর্থাৎ এটারে 2 বানাই ফেলবে। এই হলো রাউন্ড ফাংশনের কাজ। তাহলে এই ক্ষেত্রে এটাকে 3 বানাবে, কারণ 2.9 আছে। আর এবিএস ফাংশনটাকে বলা হয় অ্যাবসোলিউট ফাংশন। অ্যাবসোলিউট ফাংশনের কাজ হলো যে কোনো মাইনাস চিহ্নিত কোনো সংখ্যাকে, অর্থাৎ নেগেটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যায় রূপান্তরিত করবে। অর্থাৎ এখানে -2.9 আছে, এটারে 2.9 বানাবে। তো আমাদের যদি এরকম পজিটিভ করার প্রয়োজন হয় তাহলে অ্যাবসোলিউট ফাংশন বা এবিএস ফাংশনটা আমরা ইউজ করব। এখানে দুইটা আলাদা আলাদা ফাংশন আছে, একটা রাউন্ড ফাংশন, একটা এবিএস ফাংশন। চলেন রান করি। এই যে এখানে 3 বানালো কারণ 2.9, কিন্তু আমি যদি এটা 2.9 না করে 2.4 করতাম তাহলে কিন্তু এটা 2 বানাইতো। রাউন্ড ফাংশনের ধর্মই তাই, এই যে 2 বানালো আর এখানে 2.9 বানালো। কেন? কারণ -2.9 ছিল, এটা প্লাস বানাই দিল। আর প্লাস থাকলে প্লাসই করবে, সেটা তো সমস্যা নাই। তাহলে আমরা আস্তে 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 কি শিখতেছি, আমরা আস্তে আস্তে এই যে এই এই ফাংশন গুলি শিখতেছি। প্রিন্ট ফাংশন শিখলাম, রাউন্ড ফাংশন শিখলাম, এবিএস ফাংশন শিখলাম, এরকম ফাংশন গুলি আমরা শিখছি। আচ্ছা, এখন আমরা চাই যে আসলে এই রাউন্ড করতে চাই না, আমরা চাই এটারে সিলিং করতে, অর্থাৎ এইটা 4 থাকুক আর 1 থাকুক, রাউন্ড করলে তো কখনোই এটা 3 বানাবে না। যেহেতু 2.1 আছে, 5 এর নিচে আছে, রাউন্ড করলে এটাকে 2 বানাবে, এটাই রাউন্ডের ধর্ম। কিন্তু 2 এর উপরে যাই থাকুক না কেন, আমি আসলে ফ্লোর এই সিলিং করতে চাই, অর্থাৎ 3 করতে চাই, তাহলে রাউন্ড ফাংশন দিয়ে সেটা হবে না। আবার যদি 2.8 থাকে, এটাকে কিন্তু অবশ্যই সিলিং করবে রাউন্ড ফাংশনে, কিন্তু আমি চাই যে না, এটারে ফ্লোট করব। সেজন্য আমাদের যে ফাংশনের দরকার সেটা হচ্ছে এই যে সিল এবং ফ্লোর। কিন্তু সিল এবং ফ্লোর এটা আমাদের বেসিক পাইথনে নাই। এই জিনিসটা একটু ভালো করে শোনেন। পাইথনটা এমন ভাবে বিল্ড হয়েছে যে পাইথনের নিজস্ব যে এতক্ষণ কালকে যেগুলি করলাম বা অনেক কিছুই আমরা করতেছি, সেগুলি বেসিক পাইথনের আওতাভুক্ত। কোনো লাইব্রেরিকে ইম্পোর্ট করা লাগছে না।
কিন্তু এই সিল ফাংশন এবং সিলিং ফাংশন এবং ফ্লোর ফাংশন এইটা আসলে বেসিক পাইথনে নাই। এটার জন্য একটা লাইব্রেরিকে ইম্পোর্ট করা লাগবে। সেই লাইব্রেরিটার নাম হলো ম্যাথ। লাইব্রেরি ইম্পোর্ট করার মানে হচ্ছে এই ম্যাথ নামে একটা কোনো ফাইল বা কোডের অংশ এখানেই আছে, এই পাইথনের কাছেই আছে, কিন্তু সেটার সাথে সংযোগ ঘটানোটাকে আমরা ইম্পোর্ট বলি। এই সংযোগ যদি আমরা না ঘটাই তাহলে এটা কিন্তু পাবে না। দেখেন আমরা যদি এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এই ম্যাথটাতে লাল দাগ দিচ্ছে, বলছে এই ম্যাথ তুমি কি লিখছো আমি তো বুঝতেছি না, ম্যাথ নামে আমি কোনো কিছু চিনতে পারতেছি না। কেন? কারণ বেসিক যে পাইথন আছে সেই বেসিক পাইথনের মধ্যে ম্যাথ নামে কোনো কিছু নাই। তো আমরা যখনই ইম্পোর্ট ম্যাথ করছি যে তোমার বেসিক পাইথন দেখলে হবে না, তুমি ম্যাথ লাইব্রেরিটাকে এখানে নিয়ে আসো, তখন ওই ম্যাথ লাইব্রেরির কোডগুলিকে সব এখানে আসলে নিয়ে আসছে, আমরা সেটা বুঝতে পারতেছি না, তখন সে এই ম্যাথ লাইব্রেরির মধ্যে সিলিং ফাংশনটা আছে পাচ্ছে। তো এরকম আমরা এখন অবশ্য বেসিক পাইথনেরই সব শিখবো, একটা কেবল শিখলাম, কিন্তু এরপরে আমরা যখন অ্যাডভান্স পাইথন শিখবো তখন নামপাই শিখবো, পান্ডাস শিখবো, ম্যাটপ্লটলিব শিখবো, স্কেলার্ন শিখবো, সিবন শিখবো, সেগুলি সবই এরকম লাইব্রেরি। সো লাইব্রেরিগুলিকে ইম্পোর্ট করে না নিলে আমরা কাজ করতে পারবো না। তো দেখেন আমরা এখানে ভ্যালু আছে কি এক্স এর মধ্যে 2.9, তাহলে এটাকে যদি আমরা সিলিং করি তাহলে এটা 3 হয়ে যাবে, আর যদি ফ্লোর করি তাহলে কিন্তু 2 হয়ে যাবে। তো চলেন দেখি রান করি। এই যে প্রথমটা সিলিং করেছি, প্রথমবার সিলিং করেছি তাই সিলিং করার ফলে 3 হয়েছে, দ্বিতীয়বার ফ্লোর করেছি, ফ্লোর করার ফলে 2 হয়েছে। তো আমাদের যদি এরকম সিলিং বা ফ্লোর ফাংশন ইউজ করার প্রয়োজন হয় তাহলে আমরা ম্যাথকে ইম্পোর্ট করে নিয়ে তারপরে ম্যাথ ডট সিলিং বা ম্যাথ ডট ফ্লোর করব। ম্যাথের আরো ফাংশন আছে, W3 স্কুলে গেলে পাবেন, যদি দেখতে চান বা জানতে চান ওখান থেকে দেখে নিন। পাইথনের একটা ব্যাপার হচ্ছে যে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন কাকে বলে? ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে আমরা যে মার্জিন দিই লেখার সময় খাতায় যে মার্জিন দিই সেটাকে ইন্ডেন্টেশন বলে, ইন্ডেন্ট বলে। পাইথনে ফর নাথিং আপনার কোনো ইন্ডেন্টেশন বা কোনো স্পেস বা কোনো ট্যাব দেওয়া যাবে না। যেমন আমি এখানে প্রিন্ট লিখলাম, আমি মনে করলাম আচ্ছা ঠিক আছে একটু স্পেস দিয়ে লিখি, এটা কিন্তু হবে না। দেখেন লাল দিচ্ছে, এরর দিচ্ছে, এটা প্রিন্ট করলে আপনার আপনার ইচ্ছা হইলো আর আপনি স্পেস দিয়ে শুরু করলেন, এটা হবে না। তার মানে পাইথন বাই ডিফল্ট লাইনের শুরু থেকে সবসময় কোডগুলি শুরু করতে হয়, কোনো স্পেস টেস চলে না। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এই প্রবলেমটা নাই, অন্য কোনো, ঠিক এটাকে প্রবলেম বলবো না, মানে এই নিয়মটা নাই। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি স্পেস দেন তাতে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু পাইথনে প্রতিটা ইনস্ট্রাকশন সেটা কমপ্লেক্স হোক বা সিম্পল হোক শুরু করতে হবে ফ্রম দ্য বিগিনিং লাইনের, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তবে কিছু কিছু জায়গায় আবার ইন্ডেন্টেশন দেওয়ার নিয়ম আছে, সেখানে যদি আবার আপনি ইন্ডেন্টেশন না দেন তাহলে প্রবলেম হবে। অর্থাৎ যেখানে ইন্ডেন্টেশন দেওয়ার নিয়ম নাই সেখানে ইন্ডেন্টেশন দেওয়া যাবে না, আবার যেখানে নিয়ম আছে সেখানে যদি ইন্ডেন্টেশন না দেন তাহলে এরর হবে। কোথায় নিয়ম আছে সেটা আমরা এখনই দেখব। আরেকটা জিনিস বলি, স্পেসে সমস্যা থাকলেও লাইনে কিন্তু সমস্যা নাই। আপনি লাইন হয়তো এখানে অনেকগুলি গ্যাপ দিলেন, দিয়ে রান করলেন, তাতে কিন্তু এরর দিবে না। সো লাইন আপনি ইচ্ছা মতো গ্যাপ দিতে পারেন, তবে কেউ তো আর এরকম করে 10 হাত দূরে গিয়ে লিখবে না, এটা তো দেখতে ভালো লাগারও কথা আছে। সবাই হয়তো পাশাপাশি লিখবে বা বড়দের একটা করে গ্যাপ দিতে পারে, কিন্তু লাইন গ্যাপে কোনো সমস্যা নাই। কিন্তু ফর নাথিং আপনি যদি ইন্ডেন্টেশন দেন তাহলে সেটা সমস্যা হবে। কোথায় ইন্ডেন্টেশন দেওয়ার নিয়ম আছে? আমরা একটু পরেই ইফ শিখবো, ইফ এলস এগুলি শিখবো, তো ইন্ডেন্টেশনের খাতিরে এখনই একটু শিখে ফেলি। ইফ হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এই ইফের মধ্যে একটা কন্ডিশন দেওয়া যায়, হ্যাঁ।
ইফের মধ্যে একটা কন্ডিশন দেওয়া যায়। যেমন আমরা ইফের মধ্যে একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা কি, যে একটা শর্ত বা কন্ডিশন যে এই 2 5 থেকে না 5 2 এর থেকে বড় কিনা, 5 ইজ গ্রেটার দ্যান 2। তো এইটা কি সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য, 5 2 এর থেকে বড়। তো সত্য যদি হয় তাহলে ইফের ভিতরে ঢুকবে, ঢুকে ইফের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে প্রিন্ট করবে। আর সত্য যদি না হয় তাহলে ইফের ভিতরে ঢুকবে না। তাহলে কি করবে? কিছুই করবে না, বাকি তো কোনো কোড লেখা নাই। যদি বাকি কোড লেখা থাকতো সেগুলি করবে, এই ক্ষেত্রে কিছুই করবে না। তাহলে এখন আমি ধরেন বললাম যে এটাকে আমি শুরু থেকে দিব লাইনে, এখন কিন্তু এরর হবে। কেন এরর হবে? রান করি, দেখেন এরর হবে। ও বলতেছে যে তুমি যে একটা ইফ ক্লজ লিখলা, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমি কি করব? ইফের ভিতরে তো তুমি কিছু দাও নাই, তো তুমি কি ফান করার জন্য ইফ ক্লজ লিখলা? কোনো ফান টান এখানে চলবে না। এখানে যদি তুমি ইফ ক্লজ লিখেছো তার মানে ইফের ভিতরে কিছু তোমাকে দিতে হবে। সেটা একটা লাইন হইতে পারে, দুইটা লাইন হইতে পারে, কিন্তু কিন্তু কিছু তুমি দিবা না সেটা চলবে না। ইফ ক্লজ লিখলেই তার ভিতরে কিছু না কিছু দিতে হবে। তো ইফ ক্লজের ভিতর আর বাহির এটা আমরা বুঝতেছি কি করে? সেটা হচ্ছে যখনই আমি ট্যাব দিয়ে কিছু লিখি বা ইন্ডেন্টেশন দিয়ে কিছু লিখি, তখনই সেটা মিন করে যে এটা ইফ ক্লজের আন্ডারে। এইটা হইল মানে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে ইফ ক্লজের আন্ডারে যেটা আছে সেটা করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এই ক্ষেত্রে কিছুই করবে না। কিন্তু আমি এখানে একটা প্রিন্ট এভাবে দিলাম, একটা প্রিন্ট এভাবে দিলাম, প্রিন্ট ধরেন এরকম এ দিলাম। এখানে কিন্তু এই যে প্রিন্ট এ এ দিচ্ছি, এটা কিন্তু ইফ এর ভিতরে না। কেন? কারণ এখানে ইন্ডেন্টেশন নাই। ইন্ডেন্টেশন যার সাথে থাকবে সেটাই ইফ এর ভিতরে। তো এটাকেও যদি আমি আবার ইন্ডেন্টেশন দিয়ে দিই, অর্থাৎ ট্যাব দিয়ে দিই এটার মতো, লাইন ব্রেকে কোনো সমস্যা নাই, আগেই বললাম। এখন কিন্তু এটা ইফ এর ভিতরে হয়ে যাবে। তো দেখেন আমরা যেহেতু এই কন্ডিশনটা সত্য, তার মানে এই দুইটাই প্রিন্ট হবে। চলেন দেখি, দুইটাই প্রিন্ট হচ্ছে। কেন? কারণ সত্যি সত্যি 5 2 এর থেকে বড়। কিন্তু যদি আমি কন্ডিশনটা এমন দিতাম যে 8 এর থেকে 5 বড়, এটা কিন্তু সত্য না। না, 8 এর থেকে বড় না। তাহলে দেখেন এই ইফ ক্লজের ভিতরে যে দুইটা আছে এই দুইটা হইতো না, কারণ এটা তো সত্য না। সত্য না হলে ইফ এর মধ্যে ঢুকবে না। তাহলে কি করবে? আসলে কিছুই করবে না। তারপরে কোনো কোড লেখা নাই। তো দেখেন এখানে আসলে কিছুই করতেছে না। কিন্তু যদি আমি এটাকে লাইনের শুরু থেকে দিই তাহলে ইফ ক্লজের ভিতরে একটা হয়ে গেল, আর এটা কিন্তু ইফ ক্লজের ভিতরে না। এটা এটা সত্য হলেও প্রিন্ট হবে, এটা মিথ্যা হলেও প্রিন্ট হবে, কারণ ইফের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো দেখেন এটা কিন্তু প্রিন্ট হয়েছে, এটা প্রিন্ট হয়নি। কেন? কারণ এটা আসলে ফলস। তাহলে এই যে ইন্ডেন্টেশনের ব্যাপারটা সবাই আশা করি বুঝতে পেরেছেন। স্যার কারো একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারেন, বলেন। জি স্যার, ও যদি আমি এমন করতাম মানে ইন্ডেন্টেশন দিয়ে ইউজ করতাম তাহলে স্যার সেটা ইফ এর আন্ডারে পড়তো, তাই না স্যার? ডেফিনেটলি জি স্যার, আচ্ছা। ইন্ডেন্টেশন দিয়ে একটা ইউজ করেছি, এটা ইফের আন্ডারে পড়েছে। এটা করি নাই তাই পড়ে নাই। এটাকে যদি আমি কোনো কারণে আবার ইন্ডেন্টেশন দিয়ে দিই তাহলে এটা ইফের আন্ডারে চলে গেল। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। স্যার একটা আর কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এটা তাহলে ওই স্কোপের মতো হয়ে যাচ্ছে যখন আমি ইন্ডেন্ট ডেফিনেটলি করতেছি। ডেফিনেটলি আচ্ছা, ইন্ডেন্টেশন দিলে স্কোপে, ইফের স্কোপের মধ্যে চলে যাচ্ছে। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো এখন একটা প্রশ্ন করতে পারতেন, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন কি সবসময় ট্যাব দিয়েই দিতে হবে, নাকি আমি যদি এরকম স্পেস দিই? ট্যাব মানে তো কয়েকটা, চারটা স্পেস থাকে। জি স্যার, এটা করতে চারটা, গিয়েছিলাম স্যার। হ্যাঁ। তো আমি কি স্পেস দিয়েও করতে পারি কিনা? হ্যাঁ, অসুবিধা নাই, আপনি স্পেস দিয়েও করতে পারেন। মনে করেন আপনি একটা স্পেস দিলেন, তাতেও কোনো প্রবলেম নাই। দেন একটা স্পেস দিলেন, দুইটার মধ্যে একটা স্পেস দিলেন, তাহলে এখানে দুইটাই কিন্তু ইন্ডেন্টেশন হয়ে গেল। কিন্তু আপনি এই দুইটাকে ইফের মধ্যে রাখবেন, একটার মধ্যে একটা স্পেস দিবেন আর একটার মধ্যে দুইটা স্পেস দিবেন, তাইলে কিন্তু হবে না। তাইলে কিন্তু এরর দিবে।
অর্থাৎ আপনি যেটাই দিবেন সেই স্পেসের সংখ্যা যেন সমান হয় এই ব্লকের মধ্যে। আরেক ব্লকের মধ্যে আবার অন্যরকম হইতে পারে, কিন্তু এত ঝামেলার মধ্যে যাওয়ার তো দরকার নাই। আমি যদি ট্যাব দিই তাহলে ওই একটা দুইটা তিনটা চারটা গুণাগুণির দরকার আছে? দরকার তো নাই। সো ট্যাব দেওয়াটা হলো সাজেস্টেড। তাছাড়া দেখেন, সে যখন লাইন ব্রেক করে দেয়, এটা মনে করেন সে লাইন ব্রেক করে দিচ্ছে, আমি এন্টার দিলে তো লাইনের শুরু থেকে লেখা হইতে পারতো, তা না হয়ে দেখেন ও কিন্তু বুঝে, ওর এইটুকু বুদ্ধি আছে যে এটার পরে লিখতেছি মানে ইফ এর ভিতরে, সো একটা কিন্তু ট্যাব ব্রেক দিচ্ছে। সো ট্যাব দেওয়াটা স্ট্যান্ডার্ড। আমরা ওইরকম একটা দুইটা স্পেস দিয়ে ইন্ডেন্টেশন দিতে যাব না, তাহলে ঝামেলায় পড়বো। আমরা ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এইগুলি এই জটিলতার মধ্যে না যাই, এটা হয়তো অনেকের প্যাচ লেগে যেতে পারে। আমরা সরাসরি কোডে চলে যাই, কোড দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে i সমান সমান 10, মানে i এর মধ্যে 10 অ্যাসাইন করা হয়েছে। এখানে কিন্তু সমান মানে অ্যাসাইন হয়েছে, ঢুকে গেছে i এর মধ্যে। আচ্ছা, if i greater than 15, এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। মিথ্যা স্যার, তাহলে কি, হ্যাঁ বলেন? মিথ্যা স্যার, মিথ্যা। মিথ্যা। তাহলে কি এই 10 is less than 15 এটা প্রিন্ট করবে? করবে না স্যার। না। না। করবে না, করবে না, কারণ এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা হলে ইফ ক্লজের ভিতরে ঢুকবে না। কিন্তু আই অ্যাম নট ইন ইফ, এটা কি প্রিন্ট করবে? করবে স্যার। করবে, কারণ এটার জি। সাথে ইফ এর কোনো রিলেশন নাই। কারণ ইফের স্কোপের মধ্যে এটা নাই, কারণ এর সাথে কোনো ইনডেন্ট দেওয়া নাই। লেটস সি, দেখেন i 10 is less than 15 এটা প্রিন্ট করলো না বটে, তবে I am not in if এটা কিন্তু প্রিন্ট করলো, because this is not the under if scope। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনডেন্টেশন কি এবং ইফ কি জিনিস। তো এটাকেও যদি এখন আমি স্কোপের মধ্যে দিয়ে দিই, তাহলে দুইটাই কিন্তু ইফ ক্লজের ভিতরে, হ্যাঁ, চলে আসলো। এখন কিন্তু দেখেন দুটার একটাও প্রিন্ট হবে না, কারণ এটা তো মিথ্যাই থেকে গেল, এখানে তো আমি চেঞ্জ করি নাই। দুইটার একটাও প্রিন্ট হবে না। আবার যদি আমি এখানে দিই তাহলে প্রিন্ট হবে। তাহলে ইফ এর একটা ব্লক তৈরি হয়েছে এখানে, সেটা হলো শুধুমাত্র এই লাইনটা, আর এটা মিলে একটা ব্লক তৈরি হয়েছে, আর এটা সেই ব্লকের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই ফাইলগুলো তো আমি দিয়ে দেবো, পাওয়ার পয়েন্টের ফাইলে আমি দিয়ে দেবো, তা আপনারা এগুলি নামায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই কোডগুলি কপি পেস্ট করা যাবে, আপনারা শিখবেন ভালো। স্যার আমার একটা প্রশ্ন আছে, করবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার প্রশ্নটা ইফ এলস নিয়ে না, মানে জিনিসটা হচ্ছে আমার যদি কোনো একটা লাইন, হ্যাঁ, যেমন 3 নাম্বার লাইনটা, যেটা হুম ইফ আই লেস দেন 15, হুম জি, এই লাইনটা যদি আমার কপি করতে হয়, শর্টকাট ওয়ে কি পাইচার্মে এটাকে যদি আমার কপি করে নিচে নামাইতে হয়, এক লাইন অথবা 2 লাইন, এইটা, জি জি, যে কোনো একটা লাইন, হ্যাঁ, এটা হ্যাঁ, কোনো লাইনের কপি আমি তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করি। কন্ট্রোল কন্ট্রোল, সি দিয়ে করলাম, জি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এভাবে তো করি আমি। আচ্ছা। আর লাইনটাকে যদি উপর নিচে করতে যাই, মানে এটা যে 4 নাম্বার লাইনটা আমি 3 নাম্বারে উঠাইতে যাচ্ছি, এরকম টেনে নিয়ে করা যায়, এভাবে টেনে ধরে জি জি জি, করা যায়। আচ্ছা, টেনে থ্যাংক ইউ, নিয়ে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন, অসুবিধা নেই। জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা একটা ইফ ক্লজ আছে এবং একটা এলস আছে। আসলে এই দুইটা মিলে কিন্তু একটা ফ্যামিলি। এই দুইটা মিলে ফ্যামিলি মানে হচ্ছে যে এই ব্লক কিন্তু ইফের একটা ব্লক, এলস এর একটা ব্লক মিলে এত দূর হয়ে গেছে। এখানে নিয়ম হলো, যদি ইফের মধ্যে ঢুকে, অর্থাৎ ইফ কন্ডিশনে কাজ হয়, তাহলে আর এলসে হবে না, একটা আর একটার বিপরীত।
কিন্তু যদি ইফে না ঢুকে কোনো কারণে এটা মিথ্যা হয়, তাহলে কিন্তু এলস এর কাজটা হবে। তার মানে দুইটার একটা হবেই, এটা হবে না হয় এটা হবে। এটা কখন হবে? যখন এই শর্তটা সত্য হবে। এটা কখন হবে? যখন এই শর্তটা মিথ্যা হবে। তাহলে এটা হওয়াটাও কিন্তু এই শর্তটার উপরে ডিপেন্ড করতেছে। এই শর্তটা সত্য হলে ইফ এর কাজ হবে, এই শর্তটা মিথ্যা হলে এলস এর কাজ হবে। তো এখন যদি আমরা বলি যে i সমান 10 or 20, অর্থাৎ i এর মধ্যে 20 আছে, তাহলে কি ইফ এর কাজ হবে নাকি এলস এর কাজ হবে? এলস এর কাজ হবে। এর কাজ হবে স্যার। এলস তাহলে এর এলস কাজ এর এলস এর কাজ কাজ। হবে। হ্যাঁ, এলস এর কাজ হবে, কারণ এই কথাটা সত্য না। 20 15 এর থেকে ছোট না, 20 লেস দ্যান 15 এই কথাটা ঠিক না, 20 15 এর থেকে বড়। সো ইফ এর এই কাজটা হবে না, না হয়ে i is greater than 15, I am in else block, এই দুইটা জিনিস প্রিন্ট হবে। আর I am not in if, এটা কি প্রিন্ট হবে? জি স্যার, হবে স্যার। হবে স্যার। হবে, কারণ এটার সাথে ইফ বা এলস কারো সম্পর্ক নাই, এটা পুরো স্বাধীন। তো এটা সত্য হলেও এটা প্রিন্ট হবে, এটা মিথ্যা হলেও এটা প্রিন্ট হবে, এটার সাথে কারো সম্পর্ক নাই। তাহলে দেখেন, একটা ইনডেন্ট দেওয়া আর না দেওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু এটাতেই যদি আমি এখন ইনডেন্ট দিয়ে দিই, তাহলে এলস এর মধ্যে চলে গেল, আর ইনডেন্ট না দিলে এলস এর বাইরে চলে গেল। তো তাই হইলো, এখানে এটা সত্য হইলো না। সো i is greater than 15 সেটা প্রিন্ট হলো, এবং I am in else block সেটা প্রিন্ট হলো, এবং I am not in if and not in else block সেটা প্রিন্ট হলো। কিন্তু যদি এটা সত্য হতো, অর্থাৎ এটা যদি আমি ধরেন 25 বানাই দিতাম, তাহলে তো আবার 20 25 এর থেকে ছোট, তাহলে এখন কিন্তু এই কথাটা সত্য। সত্য হলে তখন এটা প্রিন্ট হতো না, বরং I is smaller than 15, I am in if block সেটা প্রিন্ট হতো, আর এটা প্রিন্ট হতো। চলেন দেখি। তাহলে ইফ আলাদাভাবেও থাকতে পারে, এলস যে সবসময় থাকবেই এমন না। একটু আগে দেখলাম শুধু ইফ ছিল, তাতে কোনো সমস্যা নাই। আবার এলস দিয়েও থাকতে পারে, আপনার প্রোগ্রামে যেরকম প্রয়োজন সেইভাবে আপনি ইউজ করবেন। যদি চান যে ইফ না হলে আরেকটা হবে, তাহলে সেক্ষেত্রে এলস স্যার করবেন। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমরা রাউন্ড ফাংশন এবং এবিএক্স ফাংশনে আমরা ম্যাথস হেডার ফাইল ইনপুট করলাম। এখন এখানে ইফ ইলস যখন আমরা লুপ ইউজ করলাম তখন হেডার ফাইল কেন ম্যাথ ইনপুট করলাম না? রাউন্ড ফাংশন, এবিএস ফাংশন কোনোটাতে আমরা হেডার ফাইল ইনপুট করি নাই, আপনি ভুল ইনফরমেশন দিলেন। হ্যাঁ, মনে নাই আপনার? আমরা হেডার ফাইল ইনপুট করেছি সিলিং এবং ফ্লোর ফাংশনে, বুঝতে পেরেছেন? আবার দেখেন, আমরা যখন এই রাউন্ড ফাংশন বা এবিএস ফাংশন ইউজ করেছি, তখন কোনো হেডার ফাইল বা কোনো কিছু ইনক্লুড করি নাই, কারণ রাউন্ড ফাংশন বা এবিএস ফাংশনের জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি এই সময়টা সময়ে করবেন, হ্যাঁ, তাহলে কনসেন্ট্রেশন ভালো হয়। এটা ঠিক আছে, এখন করলেন হয়তো এই সময় মনে হলো, সময়টা সময়ে করলে সব থেকে ভালো হয়। এখন ধরেন এই যে ম্যাথের এই সিলিং বা ফ্লোর ইউজ করার জন্য আমরা ম্যাথকে ব্যবহার করলাম, কারণ সিলিং বা ফ্লোর এইটা ম্যাথের ছাড়া অন্য কোথাও নাই, বেসিক পাইথনে নাই, তাই আমরা ম্যাথকে হায়ার করলাম। কিন্তু আপনার সেকেন্ড প্রশ্ন হলো যে তাহলে আমরা এখন ইফ এলস এর সময় কেন ব্যবহার করছি না? ইফ এলস এর জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন নাই, এটা বেসিক পাইথনে আছে, সো আমরা কেন লাইব্রেরি ইউজ করব যেটার জন্য প্রয়োজন নাই, তাই না? আপনার বাসার মধ্যেই যদি মনে করেন যে একটা ঘর থাকে বা কোনো কিছু থাকে, তাহলে কি আপনি বাইরের থেকে সেটা হায়ার করবেন, ভাড়া করবেন? করবেন না তো, আপনার বাসায় তো আছে। বিষয়টা এরকম, পাইথনের বেসিক পাইথনের মধ্যে এগুলি সব সাপোর্টেড, কোনো সমস্যা নাই। আমি কি বুঝাইতে পেরেছি? জি থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমরা ইফ এলস বুঝলাম, এবার চলেন আরেকটা জিনিস বুঝি। আসলে আমাদের এই বেসিক 6টা ক্লাসে বেসিক পাইথনই শেখানো হবে। একটা দুইটা হয়তো ইম্পোর্ট করলাম, সেটা ঠিক আছে, কিন্তু এইখানে বেসিক পাইথনের মধ্যেই সব কভার করবে।
আমরা যখন অ্যাডভান্স পাইথন শিখতে যাব, অর্থাৎ এই 6টা ক্লাসের বাইরে যখন যাব, তখন দেখবেন একটা একটা করে লাইব্রেরি আমরা শিখতেছি। মানে বিষয়টা হলো যে আপনি এখন এমবিবিএস পড়তেছেন, এমবিবিএস হলো কাইন্ড অফ একটা কমন জিনিস। তারপরে আপনি যখন এমবিবিএস পাস করে যাবেন, তখন তো আপনার স্পেশালাইজেশন লাগবে। আপনি তখন হয় নিউরোলজি, না হয় প্যাথোলজি, না হয় কি সব বলে নাম আছে আর কি, ওইগুলিতে আপনি ইয়ে করবেন, কিংবা কার্ডিওলজি, হেমাটোলজি। সেরকম আপনি বেসিক পাইথন মানে এমবিবিএস শেষ করবেন, তারপরে আপনি যেদিকে আপনি যান, যদি মনে করেন আপনি ওয়েব ডেভেলপার হবেন, তাহলে ওয়েব ডেভেলপার সংশ্লিষ্ট লাইব্রেরিগুলি বা সেই সংশ্লিষ্ট ফ্রেমওয়ার্কগুলি আপনি শিখবেন, জ্যাঙ্গো শিখবেন, ফ্লাস্ক শিখবেন। আপনি যদি মনে করেন আপনি গেম ডেভেলপার হবেন, তাহলে পাই গেম, টার্টেল, এরকম অনেক লাইব্রেরি আছে। আপনি যদি মনে করেন যে না আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট হবেন, ডেস্কটপ বেস সফটওয়্যার বানাবেন, তাহলে সেখানকার যে লাইব্রেরি আছে। আমরা এগুলি কিছুই শিখবো না। আমরা যেহেতু ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং শেখার উদ্দেশ্যে এই কোর্সটা করছি, সেহেতু আমরা এগুলির লাইব্রেরি আছে, যেমন ধরেন নামপাই, পান্ডাস, স্কেলার্ন, ম্যাটপ্লটলিব, সিবন, এগুলি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে শিখবো। আশা করি বুঝতে পেরেছেন। পাইথনে আসলে প্রচুর লাইব্রেরি আছে, এত লাইব্রেরি আছে, মানে এতগুলি ডিপার্টমেন্ট, এতগুলি উইংস আছে, মানুষ কাউকেই ফেরায় না, যে যেটা করতে চায় সেটার জন্য। এই জন্যই পাইথন আরো পপুলার। এখানে দেখেন আমরা আগেরবার শিখলাম ইফ আর এলিফ, মানে ফ্যামিলিতে দুইজন ছিল, ইফ ছিল আর এলিফ ছিল। হয় ইফ এর কাজ হবে, না হয় সরি ইফ আর এলস ছিল, হয় ইফ এর কাজ হবে, না হয় এলস এর কাজ হবে। এখন ফ্যামিলিতে মেম্বার বেড়ে গেল, সেটা কি রকম? হয় ইফের এটা যদি সত্য হয় তাহলে ইফের কাজ হবে, সত্য যদি না হয় তাহলে সরাসরি এলসে চলে যাবে না, এলিফ দেখবে, আরেকটা ফাংশন দেখবে। মানে এটা সিঁড়ির মতো ব্যাপার, এটা সত্য না হলে এখানে যাবে, এখানে গিয়ে দেখবে এটা সত্য কিনা, এটা সত্য হলে এটা করবে, না হলে এখানে যাবে। কিন্তু কোনো একটা যদি সত্য হয়ে যায় তাহলে আর নিচে যাবে না। মনে করেন যে i সমান সমান 20, এখন i সমান সমান 20 এখানেও দিয়ে দিলেন, i সমান সমান 20 এখানেও দিয়ে দিলেন, তাহলে এখানেও দিয়ে দিলেন, তাহলে তিনটাই তো সত্য। এই ক্ষেত্রে কিন্তু এই i সমান সমান 20 এটা যেহেতু ট্রু পেয়ে গেল, সো এইটা প্রিন্ট করে দিল, আর নিচের এগুলি দেখবেই না, এই পুরা এই ব্লক থেকে বের হয়ে চলে আসবে। তার মানে যে কোনো একটা প্রথম যেটা ট্রু হবে সেটাই হবে, বাকিগুলি হবে না। কিন্তু কোনো কারণে যদি এটা সত্য না হয়, ধরেন এটা তো এখন সত্য না, i20 আর i সমান বলা হচ্ছে 10। আচ্ছা, এই সমান আর এই সমানের মধ্যে পার্থক্য আছে। যদি আমি একটা সমান লিখি তাহলে তার মধ্যে অ্যাসাইন হয়ে যায়, ঢুকে যায়, ইনসার্ট হয়ে যায়। আর যদি আমি দুইটা সমান লিখি তখন কিন্তু তার মধ্যে ঢুকে না। এমন না যে i এর মধ্যে 20 মুছে গিয়ে এখন 10 ঢুকে যাবে, তা না। দুইটা সমান লিখলে সেটা হলো কম্পেয়ার হয়, কম্পেয়ার করা হয় যে i আর 10 সমান কিনা, সেটার জন্য আমরা দুইটা সমান দিই। তো এটা তো সত্য না, এটা সত্য না হলে পরেরটাই দেখবে, এটা সত্য তাহলে আর নিচেরটা দেখবে না। কোনো কারণে যদি এটাও সত্য না হয়, এটাও এখন সত্য না, তাহলে এর পরেরটা দেখবে, এটা সত্য, ভালো, তাহলে এটা করবে, এলস ব্লক আর দেখবে না। কোনো কারণে যদি এটাও সত্য না হয়, তখন আর কি করার, কোনোটাই সত্য হলো না, এলস সেটটা গিয়ে মাস্ট করবে। তাহলে এটা হলো সিঁড়ির মতো করে জিনিসটা হচ্ছে। এই ধরনের জিনিস ইউজ করে আমরা এক ধরনের প্রোগ্রাম বা কোনো একটা প্রোগ্রাম কিন্তু আমরা করতে পারি, যে প্রোগ্রামটা খুব পপুলার, আমাদের সবসময় করা লাগে। কেউ বলতে পারবেন কি ধরনের প্রোগ্রাম করতে পারি? ক্যালকুলেটর। সরি, পাসওয়ার্ড ম্যাচ করা। পাসওয়ার্ড ম্যাচ করা তো একবারেই হয়, যে এটা ম্যাচ করলো কিনা বারবার দেখবো নাকি আমি? হ্যাঁ, না, এটা রেজাল্ট শিট, রেজাল্ট কোন স্কোর বলা। ধরেন আপনি পাইছেন, আপনি Grade, পেয়েছেন গ্রেড, হ্যাঁ আপনি পেয়েছেন, কেউ পেয়েছে 90 এর উপরে, তো 90 এর উপরে হলে একটা গ্রেড, 80 এর উপরে আর একটা গ্রেড, 70 এর উপরে আরেকটা গ্রেড। এই ধরনের প্রোগ্রামিং যখন করব তখন এরকম হয়। তাহলে আমরা কি করব,
ধরেন সে পেয়েছে যে কোনো একটা নাম্বার, ধরেন সে পেয়েছে 80, তো আমরা এখানে বলে দিতে পারি যে আইটা যদি, আচ্ছা এটা আগে দেখে নিই। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনার এইটা সত্য হবে, এইটা, সেজন্য i is 10, এটা i is 20, এটা প্রিন্ট হবে, আর এগুলি কিছুই হবে না, কারণ এখানে জিনিসটা হয়ে যাবে। রান করি, চলেন দেখি। i is 20 হলো, বাকিগুলা হলো না। তো আমি যদি এখানে ওই কোনো রেজাল্ট শিট করতাম, এখানে ধরেন আমি দিলাম এটা হলো পেয়েছে সে 86, তা আমি এখানে প্রোগ্রামিং করতাম এইভাবে, আইটা যদি বড় থাকে অথবা সমান থাকে কার, 90 এর, মানে 90 এর বড় অথবা সমান হলে প্রিন্ট করবে এ প্লাস। আবার বলবো যে আইটা যদি বড় থাকে অথবা সমান থাকে কার, 80, তাহলে প্রিন্ট করবে এ। আইটা যদি বড় অথবা সমান থাকে 70-এর, তাহলে প্রিন্ট করবে বি। আর মনে করেন তারপরে সব ফেল করাই দিবেন, তারপরে ফেল। তাহলে এই ক্ষেত্রে কি, কোনটা প্রিন্ট করবে? স্যার এখানে এ প্রিন্ট করবে। এ প্রিন্ট করবে, রাইট, এ প্রিন্ট করবে, কারণ 80 থেকে বড় এই 86, তাহলে এ প্রিন্ট করবে। তো এখানে আমরা এইভাবে রেজাল্ট গ্রেড কিন্তু তৈরি করতে পারি। এখন বলবেন যে এই 86 তো 70-এর থেকেও বড়, তাহলে বি প্রিন্ট করলো না কেন? এটাও তো ট্রু, এটাও তো ট্রু, কিন্তু ওই যে বললাম এটা তো সিকোয়েন্স মেনটেন করে কাজ করবে। যদি একটাতে হয়ে যায় তাহলে নিচে তো আর হবে না, সো এটাই যেহেতু হয়ে গেছে, নিচে আর সত্য হইলেও সেটা আর প্রিন্ট হবে না। তাইলে আমরা শুধু ইফ দেখলাম, আমরা ইফ এলস দেখলাম, এবং ইফ এলিফ এলস এই দেখলাম। এই 3 রকম ফর্মে বা 3 রকম ফরম্যাটে এই ঘটনাগুলি ঘটে। এগুলিকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে এই ধরনের বিষয় থাকে, এই ইফ এলস থাকবে। ইফ এলস ইভেন এক্সেলেও আছে, এক্সেলেও কিন্তু ইফ এলস এর ব্যবহার আছে। তো সিনট্যাক্স আলাদা, এখানে হয়তো ইফ এলিফ লেখা হয়, সি তে গেলে এলসিফ লেখা হবে, কিন্তু এই ঘটনাগুলি আছে। আমরা এই ধরনের অপারেটরকে বলছি কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর। কোনগুলিকে? এটা এটা এটা, এগুলির মানে কি সেটা বলা হয়েছে। এটা মানে গ্রেটার দ্যান, এটা মানে লেস দ্যান, এটা মানে হচ্ছে ইকুয়াল টু, আর এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, মানে সমান হবে না, এটা মানে নট ইকুয়াল টু। এটা এটা কিন্তু দুইটা, গ্রেটার দ্যান অথবা ইকুয়াল টু, মানে দুইটার একটা হইলেই সত্য হবে, গ্রেটার দ্যানও হইতে পারে অথবা ইকুয়াল টু হইতে পারে। এটা হলো লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যানও হইতে পারে অথবা ইকুয়াল টু হইতে পারে। চলেন একটা এক্সাম্পল দিলে আমরা সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। এখানে আমাদের দুইটা ভেরিয়েবল নিয়েছি, এ এবং বি, এর মধ্যে রেখেছি 9, বি এর মধ্যে রেখেছি 5। এখন এই যে অপারেটরগুলি ইউজ করেছি, যে এই অপারেটরগুলির রেজাল্ট বা এই অপারেটরগুলি যদি আমরা রান করি, অপারেট করি, তাহলে তার রেজাল্ট কিন্তু বুলিয়ান হবে, হয় ট্রু হবে না হয় ফলস হবে। রেজাল্ট কন্ডিশনাল অপারেটর বা রিলেশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটর, এগুলির রেজাল্ট সবসময় ট্রু অথবা ফলস হয়। তাহলে প্রিন্ট এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এ বি এর থেকে বড়, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? ট্রু হবে স্যার। ট্রু। ট্রু হবে। আচ্ছা, এ লেস দ্যান বি, এটা ফলস স্যার। ফলস। এ ইকুয়াল টু বি, এটা
ফলস ফলস কি হবে হবে? স্যার। ফলস হবে। এ নট ইকুয়াল টু বি, ট্রু ট্রু হবে। এ হয় বি এর থেকে বড় অথবা সমান, ট্রু হবে ট্রু হবে স্যার। ট্রু হবে। এ হয় বি এর থেকে ছোট অথবা সমান, ফলস ফলস হবে, ফলস কারণ দুইটার একটাও ঠিক না। তো চলেন আমরা এটা রান করি। দেখেন প্রথমটা আমরা ট্রু বলেছি, ট্রু হয়েছে। দ্বিতীয়টা ফলস বলেছি, ফলস হয়েছে। তৃতীয়টা ফলস বলেছি, ফলস হয়েছে। চতুর্থটা ট্রু, পঞ্চমটা ট্রু এবং লাস্টেরটা ফলস। তার মানে আমরা যা ভেবেছি তাই কিন্তু হয়েছে। তার মানে আপনারা এই অপারেটর গুলির আসলে কি, কোনটার কি কাজ বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে, চলেন দেখি, তিনটা আছে, এন্ড, অর আর নট। এখানে দেখেন তিনটা ভেরিয়েবল নিয়েছি, যে এ মধ্যে ইনসার্ট করেছি 10, বি এর মধ্যে অ্যাসাইন করেছি 10 এবং সি এর মধ্যে অ্যাসাইন করেছি -10। তাহলে এই তিনটা ভ্যালু এই তিনটার মধ্যে ঢুকানো আছে। এখন প্রথমে দেখেন দুইটা শর্ত, এতক্ষণ তো একটা করে কন্ডিশন ছিল, এখন দুইটা কন্ডিশন এন্ড দিয়ে সংযুক্ত করা হয়েছে। দুইটা কন্ডিশন বলা হচ্ছে যে এ 0 থেকে বড় এবং বি 0 থেকে বড়। এন্ড কন্ডিশন দিয়ে যদি থাকে তাহলে দুইটা কেন, আপনি 100টাও জোড়া দিতে পারেন, কন্ডিশন দিতে পারেন। কিন্তু সবগুলি যদি সত্য হয়, ধরেন এখানে যদি 100টা থাকে বা এখানে দুইটা আছে, দুইটা সবগুলি যদি সত্য হয় তবেই কিন্তু এই ইফ এর কন্ডিশনটা সত্য হবে। একটাও যদি মিথ্যা হয় তাহলে ইফ এর ভিতরে ঢুকবে না। তাহলে এই ক্ষেত্রে ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে স্যার। ঢুকবে স্যার ঢুকবে, কারণ এও 0 থেকে বড়, বিও 0 থেকে বড়। তাহলে এটা দুইটাই সত্য, তো দুইটাই সত্য হলে ঢুকবে, কোনো একটা মিথ্যা হলে আর ঢুকতো না। আচ্ছা বুঝলাম, এটা ঢুকবে। এখন এখানে দেখেন তিনটা শর্ত দেওয়া হয়েছে, একটা, ফলস স্যার, দুইটা। এটা ঢুকবে না। ঢুকবে না স্যার এইটা এর ইফ এর মধ্যে ঢুকবে না। কেন ঢুকবে না? ফলস হলো কোনটা? সি ইজ গ্রেটার দেন 0 সি স্যার। সি ইজ গ্রেটার দ্যান 0, কারণ সি তো 0 থেকে বড় না, সি তো 0 থেকে ছোট, এই যে -10। তাহলে একটা ফলস হওয়ার কারণে এই দুইটা যদিও সত্য তবুও কোনো লাভ নাই। একটা ইভেন যদি এখানে 100টা থাকতো, 99টা সত্য হতো, একটা ধরেন ফলস আছে, তবুও কিন্তু ইফ এর মধ্যে ঢুকতো না, কারণ ওই একটার কারণে সে ঢুকবে না। তাহলে এখন প্রিন্ট হবে কি? এটা প্রিন্ট হবে, কারণ এখানে তো ঢুকবে। আর যেহেতু এখানে ঢুকবে না তাহলে এটা প্রিন্ট হবে না। তাহলে কি প্রিন্ট হবে? লাস্টেরটা প্রিন্ট হবে, এলস ব্লকেরটা প্রিন্ট হবে। এলস ব্লকেরটা প্রিন্ট হলে ধরেন এটাকে আমরা হাইফেন দিয়ে দিই সহজে বোঝার জন্য, এই হাইফেন প্রিন্ট হবে আর এইটা ধরেন প্রিন্ট হবে। হ্যাঁ, এটাকে আমরা ধরেন কথার কথা 8 দিয়ে দিই, 8। তাহলে 8 প্রিন্ট হবে আর এটা প্রিন্ট হবে, এটা কিন্তু প্রিন্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। স্যার এখানে একটা কোশ্চেন আছে। আমরা তো জানলাম যে ইফ এরটা যদি পজিটিভ হয় আর কি, তাহলে সেটা প্রিন্ট হবে, নিচে আর যাবে না, এলসটা হবে না। এখানে দুইটাই হলো কেন? আমি জানতাম এই প্রশ্ন আপনি করবেন, কারণ এই সব ব্যাচে এই প্রশ্নটা করে। আচ্ছা, এইখানে একটা ইফ আছে ম্যারিড ইফ, আর একটা ইফ আছে ব্যাচেলর ইফ। আপনাদের মনে রাখার জন্য বলছি। এই ইফের সাথে কোনো কিছু আছে, এখানে কোনো এলসও নাই, কোনো এলিফে নাই। এই ইফের যে পরিবার সেটা তো এইটাই পরিবার, এইটা তো নতুন ইফ। একটা ইফের পরিবারে কি কি থাকতে পারে? একটা ইফের পরিবারে থাকতে পারে, ধরেন এলস থাকতে পারে, এলিফ থাকতে পারে, তাই না? তো এখানে এই ইফের সাথে এলস আছে, কিন্তু এই ইফের সাথে কি কোনো এলস বা এলিফ আছে? বলেন। জি না, নাই। জি না। তাহলে এ হলো ব্যাচেলর, এর কোনো পরিবার নাই। জি। আচ্ছা, তো
এর সাথে তো এটা সম্পর্কই নাই। এটা একটা ফ্যামিলি যেখানে ইফ হলো কর্তা, এটা একটা ফ্যামিলি যেখানে সরি এটা একটা ফ্যামিলি বলবো কিন্তু ব্যাচেলর আর কি, যেখানে আর কেউ নাই। তাহলে কেন এটার সাথে এটা সম্পর্ক হবে? এইটা একরকম করে কাজ করবে, এইটা আরেকটা ব্লক, এটা একটা ব্লক, এরকম হাজারটা ব্লক থাকতে পারে। কিন্তু আমি যে কন্ডিশনটা বলছিলাম সেটা একটা ফ্যামিলির মধ্যে হবে। মনে করেন এখানে আবার এলিফ দিলাম, এলিফ দিয়ে হয়তো আবার আরেকটা শর্ত দিলাম যে এ গ্রেটার দ্যান 0 দিয়ে আবার আরেকটা কিছু লিখলাম, ধরেন প্রিন্ট করলাম। তাহলে এখন এলিফও কিন্তু এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমরা যদি ইফ যদি কর্তা হয়, এলস যদি কর্তী হয়, এলিফকে ধরেন চাইল্ড হিসেবে চিন্তা করতে পারি। সো এইটা এক একটা ব্লকের সাথে এক একটা ব্লকের সম্পর্ক। আমি বুঝাইতে পারছি মনে হয়। আর এখানে লাভ হলো না, কারণ ইফ এর যেটা কন্ডিশনে তো আর মিললই না, সো এটা তো আর লাভ হলো না। দুইটা এলস থাকলেই কি বা এলিফ থাকলেই কি? আমি বুঝি না আপনার প্রশ্নটা, আবার বলেন কি হয়েছে? যিনি প্রশ্ন করছিলেন আচ্ছা হারাই গেছেন। জি এখানে এলিফ কাজ বলেন। স্যার আমরা এলিফের মধ্যে একটা ট্যাব বাড়াইলে সেটা ইফের মধ্যে যাবে না? আপনি না বললেন একটা ট্যাব বাড়ালে তারপর মানে সেটা এটার আন্ডারে ঢুকবে। এখন তো এলিফটা তো আমরা একদম র থেকে স্টার্ট করতেছি, এটা কি ইফের মধ্যে ঢুকছে তাহলে? এই এলিফটা এলিফটা কি 8 নাম্বার লাইনের ইফের মধ্যে কি ঢুকছে? হ্যাঁ এই ইফের মধ্যে ঢুকবে, কারণ হচ্ছে কি আপনি তো সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা তো দেখলেন একটু আগে। সিকোয়েন্সটা হচ্ছে যে হ্যাঁ সিকোয়েন্সটা হচ্ছে যে এই যে দেখেন ইফ দিয়ে শুরু হবে, এলস দিয়ে শেষ হবে, মাঝখানে এলিফ থাকতে পারবে, এইটাই হলো এইখানকার নিয়ম। তো এখানে কি তাই হয়নি? ইফ দিয়ে শুরু হয়েছে, এলস দিয়ে শেষ হয়েছে, মাঝখানে তো এলিফ একটা কেন 10টাও ঢুকতে পারবে। বুঝতে পেরেছেন? কিন্তু এমনিতে হঠাৎ করে মনে করেন আপনি এলিফ দিয়ে শুরু করবেন একটা কোনো কিছু, যে আমি এখানে এলিফ দিয়ে শুরু করব, তা কিন্তু হবে না, এরর দিবে। কারণ আপনার এলিফ সবসময় মাঝখানে থাকবে, ইফ আর এলস এর মাঝখানে থাকবে। স্যার এলিফ দিয়ে কি শেষ করা পসিবল? হ্যাঁ এলিফ দিয়ে শেষ করা পসিবল, আপনার এলস নাও থাকতে পারে। মনে করেন তার ওয়াইফ মারা গেছে, এলিফ দিয়ে আপনি ধরেন একটা শর্ত দিলেন, এখানে ধরেন একটা প্রিন্ট দিলেন, এলস দিলেন না, সেটা পসিবল, সমস্যা নাই। মানে এলস থাকতেই হবে তার কোনো মানে নাই। এই ক্ষেত্রে কি হবে? হয় ইফ এর কাজ হবে, না এলিফের কাজ হবে, না হলে আর কিছুই হবে না। এই জিনিসটা ভালো করে বোঝার দরকার। তবে এই ইফের সাথে কোনোদিন এই পরিবারের সম্পর্ক হবে না, এর সাথে এর নিজেরই কেবল সম্পর্ক হবে। এই যখনই ইফ শুরু হয়ে যাবে তখন সেই ইফ থেকে আরেকটা নতুন পরিবার হইলো, সেখানকার মধ্যে একটার সাথে আরেকটা মানে ইয়ে হবে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, এই বিষয়গুলি ঘটবে। আশা করি বুঝতে পেরেছেন। স্যার স্যার সেকেন্ড এড স্যার কোশ্চেনটা করব স্যার? হ্যাঁ হ্যাঁ করবেন না কেন, করেন। স্যার ধরেন স্যার ভুল করে আমি কোনো কারণে সেকেন্ড ইফ এর আগে ইন্ডেন্টেশন দিলাম, তাহলে কি এরর দিবে নাকি ওইটা ফলো করবে স্যার? সেকেন্ড ইফ এর আগে ইন্ডেন্টেশন দিবেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ সেকেন্ড ইফ এর আগে ইন্ডেন্টেশন দিলে তো এই প্রিন্টটা এর 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 আন্ডারে তো কিছু থাকতেছে না, ইফ এর আন্ডারে তো থাকতে হবে কিছু। এরর দেখাবে, প্রিন্ট হবে না। এখন তো এরর দেখাবে, কারণ এই এখানে আপনি আবার আরেকটা দিতে পারেন, তখন আবার ইফ এর ভিতরে ইফ হবে, সেগুলি পরে আমরা দেখব। ইফ এর ভিতরে ইফ লেখা যায় সেগুলি পরে দেখব। আপনারা আপাতত সরল সোজা ভাবে বোঝেন যে একটা ইফের সাথে শুধু ইফ থাকতে পারে, ইফের সাথে শুধু এলিফ থাকতে পারে, বা ইফের সাথে শুধু এলস থাকতে পারে। কিন্তু যদি তিনটাই থাকে তবে এই সিকোয়েন্সে থাকবে ইফ এলিফ এলস। সিকোয়েন্স আপনি গন্ডগোল ঘটাতে পারবেন না। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এখানে ফার্স্ট এর যেই ইফ
তো সেটা তো আলাদা একটা ফ্যামিলি, আর সেকেন্ড ইফ হচ্ছে এলস এবং এলিফ নিয়ে হচ্ছে আলাদা ফ্যামিলি। রাইট এখন আমি যদি মাঝখানের যে স্পেসটা এটা যদি ইরর করে দিই, তো ইফটা উপরে চলে যাবে 7 নাম্বারে। তো এইটা এখন এটা তাহলে হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ইফ এর পরিবার হয়ে গেল। এখন আমি যখন রান করব প্রোগ্রামটা, তখন হচ্ছে যেহেতু 7 নাম্বার অর্থাৎ মাঝখানের ইফটা কাজ করে না, তার মানে 9 নাম্বার আর 5 নাম্বারের ইফের মধ্যেই তো এখানে কাজ হবে, তাই নয় কি? কেন কেন আপনার এটা না পরিবার হয়ে হবে গেল? না, কে বলছে আপনার এই লাইন হয়নি মুছে হয়নি। ফেললে কি পরিবার হবে? লাইনের সাথে পরিবারের সম্পর্ক কি? আপনি এই লাইনটা ছিল, পরিবার ছিল না, লাইন মুছে ফেললেন আর পরিবার হলো। লাইন মুছে ফেললে পরিবার হবে এই কথা আপনারে কে বললো? যখনই ইফ নতুন ইফ শুরু হইলো তখনই তো এই ইফের কাজ শেষ, পরিবার হবে কেন? আমি বুঝাইতে পেরেছি মনে হয়। লাইনের সাথে আপনার এটার পরিবার হইলো কি হইলো না এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো এই ইফের সাথে নিচে, ইফের নিচে এলিফ থাকতে পারবে, ইফের নিচে এলস থাকতে পারবে, কিন্তু ইফের নিচে ইফ থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা নতুন ব্লক শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার, প্রোগ্রামটা কি রান হবে? কেন রান হবে না? রান হবে না কোন যুক্তিতে আপনি বলতেছেন বলেন তো? আপনি এখানে আচ্ছা, লাইন দিলে রান হবে আর লাইন না দিলে রান হবে না। লাইনের সাথে তো কোনো সম্পর্ক নেই। লাইন তো আমি 1000টা দিতে পারি, আবার বন্ধও করে দিতে পারি। লাইন সহ যদি রান হয়, লাইন ছাড়া রান হবে না কেন? প্রবলেম কোথায় বলেন? ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, এবার আমরা অর শিখবো। একটু আগে এন্ড শিখলাম। এন্ড শিখলে সবগুলি সত্য হতে হয়, কিন্তু অরে সবগুলি সত্য হতে হয় না। যে কোনো একটা সত্য হলেই সেই ব্লকের ভিতরে ঢুকবে। যেমন এখানেও 3টা ভেরিয়েবল আছে। এর মধ্যে আমরা 10 নিয়েছি, বি এর মধ্যে -10 নিয়েছি, সি এর মধ্যে 0 নিয়েছি। তো এখানে আমরা ইফ ক্লজের যে শর্ত 2টা দিয়েছি সেখানে বলেছি এটা 0 থেকে বড়। হ্যাঁ, এটা সত্য কথা। বিটাও 0 থেকে বড়, কিন্তু এটা সত্য কথা না। এখন ইফের মধ্যে ঢুকবে কি ঢুকবে না? এই 9 প্রিন্ট হবে কি হবে না? প্রিন্ট হবে তো। হবে হবে স্যার। হবে, কারণ যে কোনো একটা একটা সত্য হলেই এই পুরো জিনিসটা সত্য হয়ে যায়। কেন? জি, কারণ এখানে এবার এন্ড দিই নাই, এবার দিয়েছি অর। হয়। কিন্তু এন্ড দিলে এই ঘটনা অন্য হয়ে যেত। এই জিনিসগুলি আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। টু বি অনেস্ট, আপনারা পাইথনে প্রোগ্রামিং করেন বা না করেন, আপনারা ডেটা সায়েন্সে কাজ করেন বা না করেন, এখন যে জিনিসগুলি শিখছেন এগুলি প্রত্যেকটা মানুষের জানা ফরজ। বিদেশে কিন্তু অন্যান্য কান্ট্রিতে আমি শুনেছি যে স্কুল লেভেলে এই ধরনের প্রোগ্রামিং তাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেছে। কেন কি? এই সমস্ত ইফ এলস এর এই জিনিসগুলি যদি কেউ শিখে তাহলে তার লজিক ডেভেলপমেন্ট হয় খুব ভালো। সে তখন দেখা গেল যে কোনো জিনিসের এইভাবে চিন্তা করতে পারে ইফ এলস দিয়ে, এবং সব জায়গাতেই আসলে কাজে লাগে। তো এখানে দেখেন অর যেহেতু দিয়েছি সেহেতু যে কোনো, ইভেন এখানে যদি 100টাও শর্ত দিতাম, 99টা যদি ভুল হইতো, একটাও যদি ট্রু হতো তবুও ঢুকতো। এভাবে এটা কাজ করে। তাইলে এটার মধ্যে যেহেতু 9 প্রিন্ট হবে সেহেতু আর এলস এ যাওয়ার প্রশ্ন আসে না। সো এলস এ এটা প্রিন্ট হবে না। আবার এখানে কিন্তু আবার নতুন ইফ। সেকেন্ড ইফ যাবে না স্যার, এটা হবে না। এখানেও যাবে না কোনটা স্যার। হবে না? সেকেন্ড এলস এ ইফ, সেকেন্ড ইফে সেকেন্ড ইফ সেকেন্ড ইফটা, হ্যাঁ সেকেন্ড ইফটা হবে কি হবে না সেটা দেখি। আমরা বলছি বিটা হলো 0 থেকে বড়, না এটা সত্য না। আবার সিটা 0 থেকে বড়, না এটাও সত্য না। এখন দুইটাই যদি মিথ্যা হয় তাহলে তো আর কিছু করার নাই। যে কোনো একটা সত্য হলেই ঢুকতো, এখন দুইটাই মিথ্যা। সো এইখানে এই আইদার 0 বা এটাকে সহজ করে আমরা যদি 5 5 5 বলি, এই 5টা প্রিন্ট হবে না, কিন্তু এবার আবার এলসটা এলস প্রিন্ট প্রিন্ট হবে। হবে। কারণ কি? কারণ ইফ না হলে এলস হবে, কিন্তু কোনোভাবেই এই ইফের সাথে এই ইফের এই পরিবারের কোনো সম্পর্ক হবে না। এটা দুইটা, দুই পরিবার। ইফ দিয়ে পরিবার শুরু হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমরা এখানে কি প্রিন্ট হবে? এই 999 প্রিন্ট হবে,
আর এদিকেও 999 প্রিন্ট হবে। এই 55টা প্রিন্ট হবে না, এদিকে নো নাম্বার ইজ এটা প্রিন্ট হবে না। তাই হইল। আচ্ছা, নটটা হচ্ছে কি, এটা দিয়েই বলি। ধরেন এখানে a গ্রেটার দ্যান 0, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। তাহলে তো এই 99 প্রিন্ট হবে, ইফ ব্লকে যাবে। তো তাই হইল, 99 প্রিন্ট হইল। এখন কোন একটা জিনিসকে আমি যদি উল্টায় দিতে চাই, মনে করেন এখান থেকে সত্য আসলে এটাকে মিথ্যা বানাই দিবে, মিথ্যা আসলে এটাকে সত্য বানাই দিতে হবে, তাহলে আমরা এই নট কথাটা ইউজ করব। নট কি করে? কোন একটা জিনিসকে জাস্ট উল্টায় দেয়। তো এখন এটা তো সত্য ছিল, কিন্তু নট থাকার ফলে সে মিথ্যা হয়ে গেল। তাই এটা আর প্রিন্ট না হয়ে এই নো নাম্বার প্রিন্ট হবে। তাহলে নটের কাজ কি? কোন একটা জিনিসকে উল্টায় দেওয়া, এটা হলো নটের কাজ। তাহলে আমরা কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন জিনিস কিন্তু টুকটাক টুকটাক করে শিখতেছি। ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলি আছে। এই অপারেটর, এই ইফ এলস, তারপরে হচ্ছে এই অ্যাসাইনমেন্ট, কম্পারিজন অপারেটর, একই নিয়ম, সিনট্যাক্স শুধু আলাদা, কিন্তু কনসেপ্ট একই। অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবার আমরা শিখব। যেমন আমরা আগে থেকে জানি। একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার ওই নটের ওই ফাংশনটা, এটা স্যার রিয়েল লাইফে স্যার একটা কি স্মল এক্সাম্পল দেওয়া যায় স্যার? রিয়েল লাইফে এক্সাম্পল দেওয়া যায়? হ্যাঁ, জি জি, মানে কোন ক্ষেত্রে আসলে এই রকমের সিচুয়েশন আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। না, আপনি ধরেন কোনো কারণে এই একটা ক্লজ লিখেছেন, একটা কোনো কি বলে, ধরেন অনেকগুলি লিখেছেন, অনেকগুলি শর্ত লিখেছেন, শর্ত লিখে সেটা আপনার আসতেছে সত্য আসতেছে মনে করেন, এখন কোন বা মিথ্যা আসতেছে, আপনি ওই শর্তটাকে চেঞ্জ করতে চাচ্ছেন না, কিন্তু আবার এটাও চাচ্ছেন যে এই জিনিসটা প্রিন্ট হোক, জোর করে প্রিন্ট করাবেন, তখন আপনি এটা উল্টাই দিলেন, দিয়ে করলেন কাজটা। পরে যখন আপনি মানে সামহাও এটা হতে পারে না, ইমার্জেন্সি কেসে আমার এই শর্তটাকে বন্ধ রাখতে হবে, এই শর্তটাকে বন্ধ রেখে আমার উল্টাই দিতে হবে। এমন তো হইতেই পারে যে এইখানে এই অফিস আওয়ারে মনে করেন যে কোনো গার্জিয়ান হয়তো ভিতরে ঢুকতে পারবে না, এরকম একটা রুলস আছে। তো এইটা সফটওয়্যারেও ধরো এরকম রুলস করে দেওয়া আছে যে কেউ এখানে ঢুকতে পারবে না, ঢুকলে সফটওয়্যার চলবে না, এখানে এই ক্লজ আছে। আর একটা মন্ত্রী আসলো, মন্ত্রী হয়তো কোনো মেয়ের বাবা, কারণ আপনার ওই রুলসকে চেঞ্জ করতে হবে, তাড়াতাড়ি করে আপনি নট লিখে ওইটারে চেঞ্জ করে দিলেন, পরে আবার যখন মন্ত্রী চলে গেল আবার আগের মতো চালাই দিতে। এই ধরনের ইমার্জেন্সি কেসে আপনি নট দিয়ে চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ। তো আমরা এখন অ্যাসাইনমেন্ট অপারেটর শিখবো। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে কোনো কিছু ইনসার্ট করানো, যেমন এইখানে x = 5, x = 5 মানে x এর ভিতরে 5 ঢুকে যাবে। আচ্ছা, আবার x = x + 3, এটা যদি এভাবে লিখি, মনে করেন যে x = বা a আছে, এই থাক, a = 5। এখন যদি আমরা বলি যে a কে প্রিন্ট করি, প্রিন্ট a, তাহলে কি প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। এখন আমরা যদি বলি যে a = a + 5, a প্লাস মনে করেন 4, 9 আসবে স্যার। তাহলে 9 আসবে। কেন 9 আসবে? কারণ হচ্ছে যে এর ভিতরে তো 5 আছে, কিন্তু এই অ্যাসাইনমেন্ট অপারেটর এর কাজটা হলো, অ্যাসাইনমেন্ট অপারেটর কিছু প্রবেশ করানোর আগে, অ্যাসাইন করানোর আগে সে ডান পাশের কাজটা আগে করে। তাহলে এর মধ্যে যেহেতু 5 আছে, তাহলে এই 5টা এখন পাবে একটু আগে। তো এটা তো সিকোয়েন্সিয়ালি কাজ করে, মনে রাখবেন প্রোগ্রামিং সবসময় সিকোয়েন্সিয়ালি হয়। তো একটু আগে তো 5 ঢুকাইছে, তাহলে এইখানে এতে পাবে কত? 5 পাবে।
তাহলে সেই 5 এর সাথে আবার 4 যোগ করবে। 5 এর সাথে 4 যোগ করলে কত হলো? 9 হলো। এখন এর মধ্যে যে 5 আছে ওটা মুছে ফেলবে। মুছে ফেলে এই 9 টাকে আবার নতুন করে অ্যাসাইন করবে। তার মানে এর মধ্যে আলটিমেটলি 9 পাওয়া যাবে। তার মানে এর মধ্যে আমরা 5 ছিল সেটাকে মুছে ফেলে নতুন জিনিস 9 এর মধ্যে ইনসার্ট করবে। এই যে জিনিসটা আমরা লিখলাম এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে পাইথনে। সেই সংক্ষিপ্ত রূপ হলো a প্লাস ইকুয়াল টু 4, অর্থাৎ এটা লেখাও যা এটা লেখাও তাই। এটার সংক্ষিপ্ত রূপ এটা। দেখেন এটা আমি বন্ধ করে দিই, এটা চালু করি, তবুও কিন্তু সেই 9ই প্রিন্ট হচ্ছে। তাহলে সংক্ষিপ্ত রূপটা মনে রাখার উপায় কি? a ইকুয়াল টু a প্লাস 4, সেটা হলো a প্লাস ইকুয়াল টু 4, তার মানে হচ্ছে এর সাথে একটা a যোগ হবে এবং একটা 4 যোগ হবে। এর সাথে 4 যোগ হবে তারপরে অ্যাসাইন হবে। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে a প্লাস ইকুয়াল টু 3, তার মানে হচ্ছে এখানে তো x প্লাস ইকুয়াল টু 3, তার মানে হচ্ছে x ইকুয়াল টু x প্লাস 3। তাহলে x মাইনাস ইকুয়াল টু 3 মানে কি? x ইকুয়াল টু x মাইনাস 3। x স্টার ইকুয়াল টু 3 মানে কি? x ইকুয়াল টু x স্টার 3। এটা একটা সিকোয়েন্স আছে, আপনারা বুঝতে পারবেন। সো আপনি বলবেন যে এটা আমার কাছে একটু জটিল লাগছে, ঝামেলার মনে হচ্ছে। এটা তো বেশ পরিষ্কার, x ইকুয়াল টু x প্লাস 3। আমি এটা ইউজ করব না, আমি এটা শিখবও না, সেটা বলে লাভ নাই। কারণ আপনি হয়তো আজীবন এটাই ইউজ করছেন, কিন্তু অন্য কেউ এটা ইউজ করলো, আপনি তখন বুঝবেন না। কোড লেখাই তো শুধু কাজ না, কোড বোঝাও কাজ। সেই জন্য এটাও আপনাদেরকে শিখতে হবে। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা শিখলাম। ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু, স্ল্যাশ ইকুয়াল টু, মডিউলাস ইকুয়াল টু, তারপরে ফ্লোর ডিভিশন ইকুয়াল টু, পাওয়ার ইকুয়াল টু। আচ্ছা, আমরা যে ডেটা টাইপগুলি শিখেছিলাম গতদিন দেখেছিলেন, তার মধ্যে আমরা কি কি শিখলাম একটু গতদিনের স্লাইডটা আবার দেখি। আমরা নিউমেরিক এর মধ্যে আমরা ইন্টিজার শিখেছি, ফ্লোট শিখেছি, স্ট্রিং শিখেছি, আর বুলিয়ান শিখেছি। কমপ্লেক্স নাম্বারটা আমাদের দরকার নাই। কমপ্লেক্স নাম্বারটা আমাদের এই কোর্সে বা আপনারা এর পরেও যত কিছু শিখবেন, কমপ্লেক্স নাম্বারের কোনো কাজ আমাদের থাকবে না। এটা সাধারণত উচ্চতর সায়েন্টিফিক কোনো কিছু করতে গেলে এই ধরনের নাম্বারের প্রয়োজন হয়। অবাস্তব এই কি বলে কমপ্লেক্স নাম্বারের বাংলা কি? জটিল জটিল সংখ্যা। জটিল, হ্যাঁ জটিল সংখ্যা আমরা পড়ছিলাম 9-10-এ। তবুও আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে একটু ধারণা নিই যে কমপ্লেক্স নাম্বারটা কি হয়। এখানে ধরেন a সমান 6 প্লাস 7j, আমরা পড়ছিলাম 7i, যাই হোক। তো এটা দুইটা পার্ট থাকে, একটা হলো রিয়েল পার্ট, একটা হলো ইমাজিনারি পার্ট। এটা হলো ইমাজিনারি পার্ট, এটা হলো রিয়েল পার্ট। আমরা এর মধ্যে এই কমপ্লেক্স নাম্বার ইনসার্ট করলাম, এটাকে প্রিন্ট করলাম, তারপরে এর টাইপটাকে দেখবো। এখানে কমপ্লেক্স বলবে, চলেন এটারে রান করি। দেখেন শুরুতে এই যেহেতু একে প্রিন্ট করছি মানে পুরোটাকে দেখাই দিয়েছে। তারপরে a ডট রিয়েল, এর মধ্যে রিয়েল পার্ট কোনটা সেটা হলো 6। এর ডট ইমাজিনারির ইমেজ, ইমাজিনারি পার্ট কোনটা সেটা হলো 7। এই এর টাইপটা কি? কমপ্লেক্স। আর আমি আবার বি এর মধ্যে আরেকটা কমপ্লেক্স নাম্বার ঢুকিয়েছি 5 প্লাস জে, তারপরে a প্লাস বি করেছি। তাহলে এটার সাথে এটা যোগ করবে, তখন রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করে, কমপ্লেক্স পার্টের সাথে কমপ্লেক্স পার্ট যোগ করে। চলেন দেখি। এই যে 6 এর সাথে যোগ করছে 5, 11, আর 7 এর সাথে যোগ করছে 5, 12 যে। এইটুকু আমাদের মোটামুটি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানলেই হবে, বা এটাও আমাদের কাজে লাগবে না, যেহেতু কমপ্লেক্স নাম্বারটা কি সেটা বোঝানোর জন্য এটা বললাম। এবার আসেন আমাদের লুপ, খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই লুপ।
লুপ প্রয়োগ ডায়াগ্রামের মধ্যে যাব না, সরাসরি কোড নিয়ে আপনাদেরকে বোঝাবো। লুপের বাংলা মানে হচ্ছে যে ঘোড়া ঘুরতে থাকে, বলে না যে আমি লুপে পড়ে গেছি ভাই, আমি একটা লুপে পড়ে গেছি, মানে আমি বারবার একই জায়গায় ঘুরতেছি, লুপের মধ্যে পড়ে গেছি। তো প্রোগ্রামিং এ এই লুপের মাধ্যমে আমরা কিন্তু অনেক বড় বড় কাজ, প্রয়োজনীয় কাজ কিন্তু আমরা এই লুপ টেকনোলজির মাধ্যমে করতে পারি। বলবেন উদাহরণ দেন। যেমন আপনাকে যদি বলি যে এই আপনার নাম বা আমার নাম আকসাদুর রহমান, আমি 1000 বার প্রিন্ট করাইতে চাই, তাহলে আমার নরমাল পদ্ধতি কি? লুপ ছাড়া পদ্ধতি হলো প্রিন্ট ধরেন আকসাদুর রহমান, ধরেন এই আকসাদুরকে 1000 বার করতে চাই, তাহলে এটা লিখবো, কপি করব, আমাকে এরকম 1000 বার এটা লিখতে হবে, তাহলে সে 1000 বার প্রিন্ট করবে। তাহলে এখন 1000 বার এই কপি পেস্ট করে আকসাদুর রহমান এটা তো লেখা সম্ভব না, বা অনেক ঝামেলার জিনিস। তো লুপের মাধ্যমে আমি লিখবো একবার কিন্তু প্রিন্ট করাবো 1000 বার, অর্থাৎ তাকে একটা লুপে ফেলায় এই কাজটা করব। আচ্ছা, পাইথনে দুই ধরনের লুপ আছে, একটা হলো ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা এখন হোয়াইল লুপ শিখছি, ফর লুপ পরে শিখব। তো লুপের যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে এখানে ধরেন আমি একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবল আপনি যে কোনো নামে নিতে পারেন, আমি নিয়েছি কাউন্ট নাম, সেটার মধ্যে দিয়েছি 0। এই হোয়াইল লেখার পরে এই ইফের মতন একটা শর্ত দিতে হবে, ইফে যেরকম শর্ত দিচ্ছিলাম এখানেও একটা শর্ত দিতে হবে। এই হোয়াইলের কাজ হলো হোয়াইলের ভিতরে যা থাকে তা কিন্তু সে করতেই থাকবে, করতেই থাকবে। কতক্ষণ করতে থাকবে? যতক্ষণ এই শর্তটা সত্য থাকবে। তো ধরেন আমরা এই অবস্থায় যদি রান করি, তাহলে কাউন্ট 9 এর থেকে ছোট কিনা? অবশ্যই ছোট, কারণ কাউন্ট আমরা 0 ইনসার্ট করেছি, তাহলে কাউন্ট 9 এর থেকে ছোট। তো তাহলে কি হবে? লুপের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢোকা মানে হোয়াইলের ভিতরে ঢুকবে, হোয়াইলের ভিতরে যা আছে তাই করবে। এখানেও ইফের মতো এই ইনডেন্ট দিয়ে যেটা করব সেটা হোয়াইলের ভিতরে স্কোপের মধ্যে হবে। তাহলে হোয়াইলের স্কোপের মধ্যে খালি একটা ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা কি? প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? দ্য কাউন্ট ইজ, তারপরে এই কাউন্টটাকে প্রিন্ট করবে। দ্য কাউন্ট ইজ 0 প্রিন্ট করবে, করার পরে আবার শর্ত মিলাবে। শর্ত কি ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে এইটা যদি চালাই তাহলে কি ঘটনা ঘটবে? ইনফাইনাইট লুপ, ইনফাইনাইট হয়ে যাবে। যারা বুঝতে পারতেছেন না আওয়াজ দিবেন। কেন ইনফাইনাইট হবে? কারণ হচ্ছে যে এই শর্ত আজীবন ঠিক থাকবে। এই শর্ত কাউন্ট কোনোদিন একা একাই 9 হয়ে যাবে না, কাউন্ট সবসময় 0ই থাকবে আর সবসময়। তো এটা যদি আমি রান করি, দেখেন আমার এটা চলতেই থাকবে, চলবে। কতক্ষণ চলবে? যদি আমার পাওয়ার সাপ্লাই ঠিক থাকে, ল্যাপটপ ঠিক থাকে এবং কোনো প্রবলেম না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, এর কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি তো জানি আমার একটা বন্ধ করার একটা উপায় আছে, এখানে স্টপ করে ফোর্সফুলি বন্ধ করতে পারবো, নাহলে তো আমি চালাইতাম না। তো বন্ধ করে দিলাম। তো এটা হলো ইনফাইনাইট হয়ে গেল। তো এটাকে আমরা কন্ট্রোল করার জন্য সব সময় এইখানে এই কাউন্টটাকে 1 করে বাড়াই দিব প্রতিবার। এবার দেখেন কাউন্ট সমান কাউন্ট প্লাস 1 করেছি। তো প্রথমবার তো কাউন্ট 0 ছিল, ঢুকলো, তারপরে কাউন্ট ইজ 0 প্রিন্ট করলো, তারপরেই তো এটাও তো লুপের ভিতরেই আছে, এটার মধ্যেও তো আমি ইনডেন্টেশন দিলাম, তারপরে তো এই কাজটা হবে। এই কাজটাতে কি বলছে? কাউন্ট যা আছে তার সাথে 1 যোগ করো, তাহলে কাউন্ট 1 হয়ে যাবে। কাউন্ট 1 হয়ে গেলে আবার এখানে আসবে, 9 এর থেকে কি 1 ছোট? হ্যাঁ ছোট, আবার করবে, তখন এখানে কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। আবার কাউন্ট 2 হয়ে যাবে, একটা সময় কিন্তু কাউন্ট 9 হয়ে যাবে। যখন কাউন্ট 9 হয়ে যাবে তখন এই শর্তটা আর মিলবে না, তখন লুপের থেকে বের হয়ে যাবে। তার মানে 1 থেকে 0, 0 থেকে 8 পর্যন্ত প্রিন্ট করবে, করে আবার এখান থেকে বের হয়ে যাবে। দেখেন 0 থেকে 8 পর্যন্ত প্রিন্ট করবে। তার মানে এই জিনিসটা আমি
9 বার প্রিন্ট করালাম 0 থেকে 8 পর্যন্ত। যদি আমি 1000 বার করাতে চাইতাম তাহলে কি করতাম? 1000 লিখে দিলে হবে স্যার। কোথায় 1000 লিখে দিতে হবে? 9 এর পরিবর্তে 9 এর পরিবর্তে যদি আমি না 1001 স্যার। দিতে হবে না, 1000 দিলেই হবে, কারণ 0 থেকে শুরু হচ্ছে। ও 0 0 থেকে শুরু হলে 1000 দিলেই হবে। 1000 তাহলে এটা কিন্তু 1000 বার প্রিন্ট হইতো। চলেন দেখি, ওর তো কোনো সমস্যা নাই। এই দেখেন, ও কিন্তু ঠিক করছে ন্যানো সেকেন্ডের মধ্যে। আর এই গুড বাই এর সাথে হোয়াইলের কোনো সম্পর্ক নাই। গুড বাই আমি ইন্ডেন্ট ছাড়া দিয়েছি, এটা একবারই প্রিন্ট হবে। কিন্তু আপনি যদি এটা ট্যাব দিয়ে দেন তাহলে প্রতিবার গুড বাইও প্রিন্ট হইতো। তাহলে হোয়াইল লুপের মাধ্যমে আমরা দেখেন 1000 বার এই জিনিসটা প্রিন্ট করে দিতে পারলাম। যদি হোয়াইল লুপ না থেকে ম্যানুয়ালি করতে হতো সেটা একটা কঠিন ছিল এবং প্রায় অসম্ভব ছিল। তাহলে এই হোয়াইল লুপের মাধ্যমে একই কাজ বারবার করা নিতে পারতেছি, কিন্তু মনে রাখতে হবে অবশ্যই হোয়াইলটা যেন এক সময় না এক সময় এই শর্তটা যাতে মিথ্যা হয়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, না হলে কি হবে ইনফিনিটিভ লুপ হয়ে যাবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার গুড বাইতে যে ডাবল কোটেশন দেয়া আর দ্য কাউন্ট ইজ এ সিঙ্গেল কোটেশন দেয়া, প্রিন্টএফ এ তো আসলে স্ট্রিং প্রিন্ট করলে দুইটাই ইউজ করা যায়। এটা কি কোনো স্পেশালিটি আছে যে আমি ওখানে সিঙ্গেল কোটেশন এটা দিলাম? প্রথম দিনই বলেছিলাম, কোনো স্পেশালিটি নাই, আপনি সিঙ্গেল কোট ডবল কোট যে কোনোটা ব্যবহার করতে পারবেন। জি আচ্ছা স্যার। ওকে, তবে মিক্সড করে ব্যবহার করতে পারবেন না। এখানে একদিকে সিঙ্গেল কোট দিবেন আর আরেকদিকে ডবল কোট দিবেন, তাইলে কিন্তু হবে না, তাইলে এরর দেবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার দ্য কাউন্ট ইজ আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এখানে কাউন্টটা ইনভার্টেড কমার ভিতরে না লিখে কমা দিয়ে ডানে লিখলাম কি জন্য? কমা বুঝি না, কাউন্টটা ইনভার্টেড কমার বাইরে লিখলাম কি জন্য? ও তাহলে স্ট্রিং কাজ করছে। আচ্ছা, কারণ হচ্ছে যে এটা তো স্ট্রিং, তাই না? এটা তো আর ইন্টিজার না। কিন্তু এটা কি বলেন তো, এই কাউন্টটা কি? কাউন্টের মধ্যে 0 আসছে, পরের বার 1 হবে। কাউন্ট একটা ভেরিয়েবল না? ভেরিয়েবল। কাউন্টটা তো একটা ভেরিয়েবল। ভেরিয়েবলকে যদি আপনি কোনো কারণে এটাকে যদি আপনি এটার ভিতরে ঢুকাই দিতেন, তাহলে ওর কিন্তু ভেরিয়েবলের গুণাগুণ আর থাকতো না, ও নিজেও স্ট্রিং হয়ে যেত। তখন ওই দ্য কাউন্ট ইজ কাউন্ট সেটাই প্রিন্ট হইতো। যেহেতু কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য আমার কোড দিতে হয় না, এর আগেও দেখেছেন যে এ বি এগুলিকে প্রিন্ট করার জন্য আমরা কোনো সিঙ্গেল কোড দিচ্ছি না, তাই এটাকে সিঙ্গেল কোডের বাইরে দিচ্ছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর ওয়ার্নিং দেখাচ্ছে কেন স্যার ওই প্রিন্ট আর কাউন্টের নিচে? আপনার কথা শোনা যায়নি, আবার বলেন, জোরে বলেন। স্যার প্রিন্ট আর কাউন্টের নিচে ওয়ার্নিং কেন দিচ্ছে স্যার? প্রিন্টার কাউন্টের নিচে এটা এই যে ওয়ার্নিং, এইগুলি আপনার এর নাম কি, এই যে পাইচামের নিজস্ব কিছু মেকানিজম আছে। হয়তো ইনডেন্টেশনটা ঠিকমতো হয়নি, ইনডেন্টেশনের এই দেখছেন ইনডেন্টেশনে একটা স্পেস কম ছিল। এখন কিন্তু ও ঠিক ট্যাব দিলে পারে আর ওয়ার্নিং দিবে না। ওয়ার্নিং দিলে সমস্যা নাই, কিন্তু ও চায় যে আপনি ট্যাব দেন। কোনো কারণে একটা কম ছিল সেজন্য ওয়ার্নিং দিচ্ছিল। বিভিন্ন কারণে ওয়ার্নিং দিতে পারে, ওয়ার্নিং নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কারণ নাই। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখানে আমাদের দেখেন যে আমরা এর থেকে কপি পেস্ট করতেছি, তো কপি পেস্ট করতে গিয়ে এখানে ইনডেন্টেশন গুলা ঠিক মতো নাই, কম বেশি আছে, সেই জন্য ওয়ার্নিং গুলো আসছে। এখানে আসলে ট্যাব হচ্ছে না, তো যাই হোক অসুবিধা নাই। এখানে আমরা দেখেন যে আই মানে অন। এখন আইটা যতক্ষণ 6 এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের কাজ হবে। হোয়াইল লুপে কিন্তু এগুলি সবগুলি আছে, সবগুলি স্টেটমেন্টই হোয়াইল লুপে আছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আই কে প্রিন্ট করো। তো শুরুতেই সে হোয়াইল লুপে ঢুকে 1 কে প্রিন্ট করবে। তারপরে বলা হচ্ছে যে এই আইটা কি 3 এর সমান? তো প্রথমবার তো 3 এর সমান না, সেটা তো 1, তাহলে 3 এর সমান না, তাহলে এই ইফ এর ভিতরে ঢুকবে না। ইফটা আবার হোয়াইল এর মধ্যে আছে, ইফ এর ভিতরে আবার
ব্রেক আছে। ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে এই হোয়াইল লুপ থেকে বাইর হয়ে যাওয়া, হোয়াইল লুপ থেকে বাইর হয়ে যাওয়া। তো এখানে মনে করেন 6 না, এখানে মনে করেন আমি 20 দিলাম, তাহলে এই 1 2 3 4 5 6 এরকম করে কিন্তু 19 পর্যন্ত প্রিন্ট করার কথা ছিল, কিন্তু শর্তে বলে দিয়েছি যে i সমান 3 হইলেই ব্রেক হয়ে যাবা। তার মানে সে 3 পর্যন্ত প্রিন্ট করবে, এখানে 3 প্রিন্ট করবে, করে 3 হইলেই আর লুপটা চালাবে না। দেখেন, কিন্তু আমি যদি এইটা না দিতাম তাহলে কিন্তু সে 19 পর্যন্ত চলছে। তার মানে ব্রেকের কাজটা কি? আমরা আসলে ব্রেকের কাজ শিখতেছি। ব্রেকের কাজ হচ্ছে যে লুপের মাঝখানে ফোর্সফুলি কোনো কিছু যদি ব্রেক করতে চাই, লুপটাকে বাতিল করতে চাই, তাহলে এরকম ব্রেক দিব। এখন আপনি বলবেন যে ইফ কন্ডিশন আমি দিব না, না দিয়ে ব্রেক দিব, তাহলে তো প্রথমবারই ব্রেক হয়ে যাবে। এখন আমরা তো প্রথমবার ব্রেক দিতে চাই না, একটা কন্ডিশনের অ্যাসপেক্টে এই কন্ডিশন যদি ঘটে তাইলে ব্রেক দিব। ধরেন এখানে আমি দিলাম 10, 10 যদি হয় তাহলে ব্রেক দিব। তার মানে 9 পর্যন্ত প্রিন্ট করবে উপরে, চলেন দেখি। ও 10ও প্রিন্ট করবে, কারণ 10 হইলে না ব্রেক দিবে। তো প্রিন্টের কাজ তো আগেই হয়ে গেল, ব্রেক দিবে, তাহলে 10ও ব্রেক দিল, 11 থেকে আর কিন্তু প্রিন্ট করলো। প্রশ্ন হলো যে এটার দরকার কি? আমরা যদি ব্রেক দিতেই চাই তাহলে এইখানে 10 লিখলেই তো হইলো, এইখানে আমি 20 লিখলাম, এখানে আবার 10-এ ব্রেক করে দিচ্ছি, এটার দরকারটা কি? বাস্তবে তো এরকম 10-20 থাকে না। মনে করেন যে আমরা কোনো একটা লিস্টের থেকে বা কোনো একটা এক্সেল এর কলামের থেকে সবগুলি ডেটাকে রিড করছি এবং আমরা পড়ছি। তো ধরেন সার্চ করতেছি, তো ধরেন ওখানে আমরা খুঁজবো যে ওস্তাদ নামে কোনো শব্দ আছে কিনা। যদি ওস্তাদ নামে শব্দ থাকে তাহলে আমরা বললাম যে হ্যাঁ, পেয়ে গেছি ওস্তাদ। এখন ওখানে মনে করেন 1 লক্ষ রেকর্ড আছে। এখন 1 লক্ষ রেকর্ডের ওস্তাদ 100 নম্বরেও থাকতে পারে, 1000 নম্বরেও থাকতে পারে, আবার ওদিকে 99,900তেও থাকতে পারে। কোথায় ওস্তাদ আছে আমরা তো জানি না, আবার ওস্তাদ নাও থাকতে পারে। তো ধরেন 100 নম্বরে খুঁজে ওস্তাদ পেয়ে গেল, তাহলে কি আর কষ্ট করে বাকিগুলো চালানোর দরকার আছে? কারণ আমি তো পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত জিনিস। তখন আমি বলে দিতে পারি যে ইফ এই ওস্তাদ ফাউন্ড দেন ব্রেক। তো এরকম কোনো যদি আমাদের প্রয়োজন হয় যে এই কাজটা, এই জিনিসটা হয়ে গেলে আমার আর কাজের দরকার নাই, কিন্তু যদি ওস্তাদ 100 নম্বরে না থেকে 99,000 বারে থাকে, তখন ব্রেক হবে না, ব্রেক হবেই না যদি ওস্তাদ না থাকে। তার মানে আলটিমেটলি ব্রেক কন্ডিশন হলো যে একটা বিশেষ ক্ষেত্রে ফোর্সফুলি লুপ থেকে বের হয়ে যাওয়া, বিশেষ কন্ডিশনের সাপেক্ষে। বুঝতে পেরেছেন আশা করি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার এখানে 6 একটা নাম্বার কোশ্চেন লাইনটা ছিল, কি মানে দিয়েছিলেন? ব্রেকের নিচের লাইনটা কেন হলো স্যার? জি স্যার, 6 নাম্বার লাইনটা। ওটাই তো কাজ করতেছে। এটা না হলে আপনার এই লুপটা কি ঘুরবে? ইনফিনিটিভ হয়ে যাবে না? একটু আগে কি বললাম, ব্রেকটা তো ঘটবে একবার, যখন এই 10 হবে তখন। যদি 10 না হয় তাহলে এই কাজটা তো অবশ্যই হবে। এই কাজটা যদি আপনি না লিখেন তাহলে আই কি জীবনে 1-এর থেকে বড় হবে বলেন? স্যার 6 নাম্বার লাইনটাকে আমরা যদি ব্রেকের উপরে তুলে দিই, হ্যাঁ, তখন কি প্রবলেম ফেস করব? ব্রেকের উপরে মানে ব্রেক এই ইফ এর ভিতরে দিবেন? জি জি হ্যাঁ, জি স্যার, মানে প্রিন্টের নিচে যদি দিই এটা, তাহলে কি প্রবলেম ফেস করব? প্রিন্টের নিচে দিলে আগেই হলো ইয়ে হয়ে যাবে। মনে করেন যে যেখানে 9 হবে, এখানে যখন 9 প্রিন্ট হবে তখনই 10 হয়ে যাবে। দিতে পারেন আপনি, অসুবিধা নাই, কিন্তু 9 হয়ে গেলেই 10 হয়ে যাবে সেই ক্ষেত্রে। মানে ধরেন এখানে 9, তো 9 এর সাথে 1 যোগ করে 10 হবে, তখন এটা ব্রেক হয়ে যাবে। তার মানে সর্বোচ্চ 9 পর্যন্ত প্রিন্ট করবে, দেখেন। কিন্তু নিচে দিলে 10 পর্যন্ত প্রিন্ট করছে, এই পার্থক্য, আর কোনো স্যার পার্থক্য। বুঝতে পারছি, ধন্যবাদ।
এবার ব্রেক না, কন্টিনিউ। ব্রেকের সাথে কন্টিনিউ এর একটা বিরাট পার্থক্য আছে, একটার সাথে আরেকটা গুলাই ফেলবেন না। ব্রেক হলে লুপ থেকে বাইর হয়ে যায়, একেবারে এক্সিট করে ফেলে, লুপের পর মানে কোনো কাজই আর করে না। আর কন্টিনিউ হলে লুপ থেকে বাহির হয় না, কিন্তু নিচের অংশের কাজ আর করে না, কিন্তু লুপের ভিতরে থাকে, নিচের অংশের কাজ করে না। কিরকম? ধরেন এখানে আপনি 20 দিলেন, তার মানে এই আইটা যতক্ষণ পর্যন্ত 19 না হবে, 20 থেকে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। ফাইন। তো আমি এখানে বললাম যে ধরেন 9 দিলাম। তো প্রথমে এবার দেখেন প্রথমেই কিন্তু ইনক্রিমেন্টটা করেছি, তো প্রথমে 0 থেকে 1 হবে, প্রথমেই 1 হয়ে যাবে। এটা কি 1 কি 9? না, তাহলে কন্টিনিউ এর কাজ হবে না। তাহলে কন্টিনিউ এর কাজ কখন হবে? যখন এই আইটা 9 হবে। তো প্রত্যেকবার সে এই কাজটা হবে না, কিন্তু এই কাজটা তো হবে ঠিকই। এটা তো এই প্রিন্টটা তো আর ইফের আন্ডারে না, প্রিন্টটা তো স্বাধীন, হোয়াইলের আন্ডারে, বাট ইফের আন্ডারে না। তাহলে প্রত্যেকবার আইটা প্রিন্ট হবে। তাহলে প্রথমবার কি প্রিন্ট হবে? 1, দ্বিতীয়বার হবে 2, তৃতীয়বার হবে 3। যখন 9 হবে তখন কন্টিনিউ হবে। কন্টিনিউ হওয়া মানে নিচের কাজটা আর হবে না, না হয়ে আবার এখানে চলে যাবে, হোয়াইলের ভিতরে থাকবে, বাট কন্টিনিউ এর নিচের পোরশনের কাজ হবে না। তাহলে 9 বেচারা প্রিন্ট হবে না, কারণ কি? যখন 9 হলো তখন তো কন্টিনিউ হয়ে গেল, এখানে এসে আবার আসলো, তারপরে আবার 10 পেলো, এখানে 10 হলো, 10 কেও প্রিন্ট করবে কারণ এই শর্তে মিললো না, 11 কেও প্রিন্ট করবে, অর্থাৎ 0 থেকে 19 পর্যন্ত সবাইকেই প্রিন্ট করবে, শুধু 9 কে প্রিন্ট করবে না। কেন? কারণ আমি 9 এর কাছে শর্ত দিয়ে দিয়েছি যে আই যদি 9 হয় তাহলে কন্টিনিউ করে যাও। কন্টিনিউ করে যাওয়া মানে নিজের কাজটা আর করো না, আবার লুপটাকে কন্টিনিউ করো। চলেন দেখি। এই দেখেন এইখানে 1 2 3 4 5 6 7 8 হইলো, 9 কিন্তু হয়নি, 10 হয়েছে, কন্টিনিউ হয়ে গেছে। তাহলে কন্টিনিউ এবং ব্রেকের ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। বুঝতে পেরেছেন। এখন যদি বলেন যে এটা আবার কি কাজে লাগে, কেন এটা হয়, ওই একই एग्जांपल দিতে পারি। ধরেন কোনো কারণে আপনি ওই 1000 কোন ওয়ার্ডকে পড়তেছেন কোন একটা লিস্টের থেকে বা কোন একটা অ্যারে থেকে। এখন আপনি কোনো কারণে ওর মধ্যে হয়তো একটা খারাপ একটা ওয়ার্ড আছে, সেটাকে আপনি চাচ্ছেন না যে প্রিন্ট করুক বা সেটা ভিজিবল হোক। তো ধরেন আপনি বললেন যে এই ওয়ার্ডটা যদি মনে করেন যে আপনি এরকম স্কুল বা একটা যে কোনো একটা সংখ্যা হতে পারে, ধরেন আমার নামই হইতে পারে আকসাদুর, যদি আকসাদুর হয় তাহলে প্রিন্ট কইরো না, তাহলে আকসাদুর বাদে সবগুলি প্রিন্ট করবে। তো এরকম কোনো কন্ডিশন দিয়ে যদি কোনো কিছুর কাজকে অফ করতে চান, নিচের কাজগুলিকে অফ করতে চান সেই বিশেষ কন্ডিশনে, তখন আমরা কন্টিনিউ ইউজ করব। ব্রেক মানে লুপ থেকে বাইরে হয়ে যায়, কন্টিনিউ মানে লুপ থেকে বাইরে হয় না, তবে কন্টিনিউ এর পরের অংশটুকু আর করে না। এখন আমরা একটা প্রোগ্রাম করব এখানে। হ্যাঁ, প্রোগ্রামটা হলো যে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব। এই যে এইভাবে তো নাম্বার নিতে হয়, ইন্ট করে নিলাম, নাম্বার দিলাম, তো ইউজার ধরেন 100 দিল, বা আমি নাম্বার নিলামও না, আমি এখানে হার্ড কোডেড মনে করেন 100 বসাই দিলাম, n মানে 100। এখন আমরা সাম সমান সমান 0 করলাম, এমনি একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, তারপরে এইখানে i সমান সমান 1 নিলাম, তারপরে আমরা একটা হোয়াইল লুপ চালাইলাম। হোয়াইল লুপ চালায় বলতেছি যে আইটা যতক্ষণ এই n এর সমান থাকবে বা ছোট থাকবে, অর্থাৎ n মানে কি 100, তার মানে 100 এর সমান থাকবে বা ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। ভালো, চলুক। তো লুপের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই যে সামটা আছে, এই সামের সাথে যোগ করবা i কে। তাহলে প্রথমবার, হ্যাঁ মিউট করেন, শব্দ আসছে।
এই যে এখানে আলাউদ্দিন আর কেউ নাই। আচ্ছা। প্রথমবার সাম সমান সমান 0, আই সমান সমান 1। তাইলে এই সামের সাথে 0-র সাথে 1 যোগ হবে, যোগ হয়ে এই সামের মধ্যে থাকবে। তাহলে একই থাকবে সামের মধ্যে। কিন্তু এই লাইনে আই কিন্তু আর 1 থাকছে না, 1 কিন্তু 2 হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয়বার সামের সাথে কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে, হয়ে আবার যা রেজাল্ট হচ্ছে সামের মধ্যে থাকছে। তাহলে আলটিমেটলি দেখেন, প্রথমবার 1 যোগ হলো, তারপরের বার 2 যোগ হলো, তারপরের বার 3 যোগ হলো, তারপরের বার 4 যোগ হলো, কতক্ষণ পর্যন্ত হইতে থাকবে যোগ? যতক্ষণ পর্যন্ত 100 থেকে 100 সমান না হবে। তার মানে কি আলটিমেটলি 1 2 3 4 5 6 7 এরকম করে 1 থেকে 100 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সবগুলি সংখ্যার যোগ হয়ে যাচ্ছে না? সবগুলি সংখ্যার যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই 3 লাইনের একটা প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আপনি 1 থেকে 100 পর্যন্ত, এখানে যদি 1000 লিখতেন তাহলে 1000 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সবগুলি সংখ্যার যোগফল আপনি করলেন। সর্বশেষ সামের মধ্যে যোগফলটা ঢুকবে একবার 100 পর্যন্ত, সেই সামটাকে আপনি পরবর্তীতে প্রিন্ট করছেন, হোয়াইলের ভিতরে না, হোয়াইলের বাইরে। তো চলেন দেখি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হয় 5050। 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল হয় 5,500,000। তাহলে আমরা এই 1 থেকে 100 পর্যন্ত 1000 পর্যন্ত n এর মান যা দেব ততদূর পর্যন্ত সংখ্যাগুলিকে যোগ করার একটা প্রোগ্রাম বানালাম, যেটা ম্যানুয়ালি কিন্তু আমরা করতে পারতাম না। 1 থেকে 1000 পর্যন্ত যদি আপনি যোগ করতে যাইতেন, আপনারা আজকে রাতের ঘুম শেষ, তারপরেও কোথাও না কোথাও ভুল হইতো। কিন্তু দেখেন 3 লাইনের কোডে সে করে দিল। আর এটা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো বুঝতে পারলে তো ভালো। এখানে প্রতিবার যোগ করতেছে এবং সামের মধ্যে রাখছে। সাম কিন্তু আপডেট হচ্ছে বারবার। প্রথমে 0 আর 1 এর যোগফল রাখছে, তারপরে যে যোগফলটা থাকছে তার সাথে আবার নতুন জিনিস যোগ করছে। সাম কিন্তু যেটা মানে সামের সাথেই যোগ হচ্ছে। তার মানে সাম যখন 200 থাকছে, 200 এর সাথে নতুন জিনিস যোগ হচ্ছে। 200 ধরেন 10 হলো, 210 এর সাথে নতুন জিনিস যোগ হচ্ছে। 220 হলো, 220 এর সাথে নতুন জিনিস। সাম কিন্তু সবসময় আপডেট হচ্ছে। তো আলটিমেটলি সামের ভিতরে জমা হচ্ছে সবগুলির যোগফল। ফাইন, এটা যদি বুঝতে পারেন তাহলে আগামী দিন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এইটার উপরেই। ও না, এটা তো না। আপনাদের এই 0 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ n এর মান 100ই হবে। সবগুলি সংখ্যা যোগ করবেন, কিন্তু শুধু বিজোড়গুলা। এখানে তো জোড় বিজোড়ের কোনো ব্যাপার নাই, সবই যোগ হয়েছে। আপনারা যে প্রোগ্রামটা করবেন সেই প্রোগ্রামে শুধু বিজোড়গুলা যোগ হবে, অর্থাৎ 1 + 3 + 5 + 7 + 9 এইভাবে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি যোগ হবে। সেই প্রোগ্রামটা আপনারা বানাবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। এটাই হলো অ্যাসাইনমেন্ট। সেই প্রোগ্রামে স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছি। বলেন। এখানে n এর ভ্যালু 100 করছি আর আমরা এটা কম্পেয়ার করছি লেস দেন অর ইকুয়াল, কিন্তু আমরা যদি n = 101 নিতাম আর শুধু লেস দেন ইউজ করতাম, সেক্ষেত্রে কি সেম রেজাল্ট আসতো না? অবশ্যই সেম রেজাল্ট হতো, কারণ আপনি লেস দেন মানে 100 থেকে ছোট থাকবে, 99 পর্যন্ত হবে, তাই না? তো আপনি তো 100 কেও নিতে চাচ্ছেন, তো 99 হলে তো হবে না, সেজন্য ইকুয়াল টু দিলেন। এখন আপনি যদি বলেন যে না আমি ইকুয়াল টু দিব না, এখানে আমি 101 করে দেব, তাহলে সর্বোচ্চ কত দূর যাবে? 100 পর্যন্ত যাবে। একই কথা হইল। এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস শেষ করি।